আসসালামু আলাইকুম। আমি শেখ রবিউল ইসলাম, ফাউন্ডার এন্ড মেন্টর মাইন্ডসেট আইটি ইনস্টিটিউট। গুগল অ্যাডস এবং এসইও নিয়ে আমরা ট্রেনিং দেই এবং নিজেরা পার্সোনালি কাজ করি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে, ফাইবার, আপওয়ার্ক এইসব, এবং ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়াতে। বাংলাদেশে আসলে তেমন কাজ করা হয় না। আপনাদের পালস, বাংলাদেশের বিজনেসম্যানদের পালস বোঝার জন্য আমরা ফ্রি ডিসকাশনের ব্যবস্থা করেছি। দেখতে চাই আপনাদের প্রবলেম কোন জায়গায়, আপনারা কোথায় আটকে যাচ্ছেন, কি প্রবলেম হচ্ছে, কোন জায়গায় সার্ভিস তৈরি করলে আপনাদের হেল্প করতে পারবো, এই বিষয়গুলো আইডেন্টিফাই করার চেষ্টা করছি। তো এখানে আমরা কোনো কোর্স সেল করছি না এবং কোনো ধরনের সার্ভিস প্রোভাইড করছি না, এবং এই মুহূর্তে আমাদেরকে আপনাদেরকে কোনো কিছু পেমেন্ট করতে হচ্ছে না। সম্পূর্ণ বিনামূল্যে আপনার বিজনেসের গ্রোথের জন্য আপনি একটা স্পার্ক এখান থেকে পাবেন বলে আমি বিশ্বাস করি। যদি আপনি সম্পূর্ণ সেশন জুড়ে থাকেন, অবশ্যই এখান থেকে উপকৃত হবেন, আপনার টাইম ওয়েস্ট হবে না। আই উইল গ্যারান্টি ফর ইউ। তো চলেন শুরু করা যাক। অনেকেই আমাকে চিনেন, যেহেতু এর আগেও আমরা 3 থেকে 4টার মতো সেশন কমপ্লিট করেছি। আমি বরাবর একটা কথা বলি যে বাংলাদেশে আসলে আমরা যারা বিজনেস করি ই কমার্সে বা এফ কমার্সে, তারা হচ্ছে ফেসবুক ওরিয়েন্টেড বিজনেস করি বা ফেসবুকের উপরে নির্ভরশীল। অনেকেই হয়তো আমরা বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসি নাই, মার্কেটিং বা সেলস বুঝি না। আমরা কোনো একটা জায়গায় উদ্যোক্তা ট্রেনিং নিয়ে আমরা জিরো ইনভেস্টমেন্টে বিজনেস শুরু করেছি, এবং ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট রান করার মাধ্যমে আমাদের একটা টার্গেট অডিয়েন্সের কাছে আমাদের প্রোডাক্টের একটা অ্যাড যাচ্ছে, সেখান থেকে সেল হচ্ছে। এটাকে আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝাই সবসময়। সেটা হচ্ছে যে আগেকার দিনে দেখা যাইতো ঈদের আগে গ্রামগঞ্জে অনেক চুরি ফিতা, একদম আঞ্চলিক ভাষায় যদি বলি, চুরি ফিতা বিক্রি করার জন্য অনেক ব্যক্তিরা বিজনেস পারপাসে আসতেন এবং 2, 4, 5টা গ্রাম ঘুরতেন, এবং অনেক মহিলারা তাদের কাছ থেকে কিনতো। তারা বাড়ি বাড়ি হাঁক দিত যে লাগবে কিনা, বা অনেকেই হচ্ছে হরেক মাল বিক্রি করতো, বিভিন্ন এলাকায় ঘুরতো এবং বলতো যে 100 টাকা 100 টাকা লাগবে কিনা, এরকম। তো এই যে যে বিজনেসটা মডেলটা ছিল, এখন সেটা সচরাচর দেখা যায় না। দেখা গেছে এই বিজনেসটাই এখন ফেসবুকে চলে আসছে। এখন যেটা হচ্ছে, ও তখনকার মানুষ হচ্ছে যত বেশি গ্রাম গঞ্জ পাড়া মহল্লা কভার করতে পারতো, তত বেশি সেল হওয়ার পসিবিলিটি থাকতো। দেখা গেছে একজন ব্যক্তি একদিন 5টা মহল্লা বা গ্রাম কভার করতে পারছে, তার 5,000 টাকা সেল হয়েছে, 2,000 বা 1,000 টাকার প্রফিট আছে। এরকম ভাবে বিজনেসটা চলতো। এখন দেখা যাচ্ছে বাংলাদেশের যে উদ্যোক্তাগণ তৈরি হচ্ছেন, এখানেও একই সেম মানে কাহিনীটা। সেটা হচ্ছে ফেসবুকে একটা অডিয়েন্স টার্গেট করতেছি, যারা আমার কাছে মনে হচ্ছে এরা ইন্টারেস্টেড আমার প্রোডাক্ট পারচেস করার জন্য। যদিও কোনো ধরনের মানুষ ফেসবুকে কেনার পার্সপেক্টিভ নিয়ে ফেসবুক ইউজ করে না, আমরা সবাই জানি। তারপরে ওরা ইন্টারেস্টেড, ফেসবুক বলতেছে তাদের কাছে আমার প্রোডাক্টটা পাঠাচ্ছে। আমি নিজেও জানি না ওর কাছে এই মুহূর্তে টাকা আছে কিনা, বা ও এই মুহূর্তে কিনবে কিনা, বা কেনার মেন্টালিটি আছে কিনা, এইগুলো আমি কিছুই জানি না। তবু ওর ইন্টারেস্ট ফেসবুক মনে করতেছে, আর আমি তার কাছে প্রোডাক্ট পাঠাচ্ছি। দেখা যাচ্ছে 20,000 মানুষের কাছে রিচ হওয়ার পর ওখান থেকে আমার 10টা সেল আসতেছে। এটা অ্যাজ লাইক ওই ট্রেডিশনাল 5 গ্রাম ঘোরার পর যে 5,000 টাকার সেল, সেম টু সেম। আমার সাথে কি আপনারা ডিসএগ্রি করেন বিষয়টা? এছাড়া আপনাদের কোনো স্ট্র্যাটেজি আছে, মানে বিজনেস সেন্সে কোনো নলেজ গ্যাদার করছেন? ধরেন যেমন বিজনেস এমবিএ করে অনেকেই, বা বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে এসে একটা স্ট্র্যাটেজিক্যালি একটা বিজনেসকে আপনার স্কেলেবল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণে নলেজ লাগে, আপনারাই বলেন কতজন মানুষের আছে? শুধুমাত্র ফেসবুকের অ্যাডস ক্যাম্পেইন ছাড়া বিজনেস এর আর কোনো নলেজ আছে বলে আমার মনে হয় না। কারণ ম্যাক্সিমাম মানুষই একটাই কমপ্লেন, আমি যতটুকু বুঝতে পারছি, যে ভাই ফেসবুকে ডলার রেট বেড়ে যাচ্ছে, ডলার খরচ আমার বেশি হচ্ছে, সেল আমার আসতেছে না আগের মতো, আমি সেল পাচ্ছি না। এর একটাই রিজন, আপনি পুরোপুরি ফেসবুক অ্যাড এর উপর নির্ভরশীল, এবং ওই ফেসবুকের অ্যাড আপনাকে যতটুকু রিচ দিচ্ছে,
ওখান থেকে আপনি হট কাস্টমার যারা আছে তাদের কাছ থেকে আপনি সেল পাচ্ছেন। আপনি আসলে নিজের কোনো স্ট্র্যাটেজি দিয়ে, কোনো ক্রিয়েটিভিটি দিয়ে, কোনো বিজনেস সেন্স দিয়ে কিন্তু আপনি সেল করতে আসলে পারতেছেন না। এটা আপনি মানেন বা না মানেন, এটাই ট্রু ফ্যাক্ট যে আপনার কোনো কৃতিত্ব নাই এই বিজনেসের। আপনি যে প্রফিট করতেছেন এটা পুরোটাই আপনি একটা অ্যাড কপি হয়তো নিজে তৈরি করছেন ক্যানভা দিয়ে অথবা কোনো একজন ডিজাইনারকে দিয়ে, তারপরে ফেসবুকে অ্যাড রান করে দিচ্ছেন এবং সেখান থেকে অনেক মানুষ, 20,000 মানুষ ঠিক আছে রিচ হচ্ছে, ওখান থেকে 10টা সেল হচ্ছে। এখানে আপনার কোনো কৃতিত্ব আছে বলে আমি বিশ্বাস করি না। এখানে আপনি তেমন কোনো স্ট্র্যাটেজি ফলো করেন নাই, শুধুমাত্র অ্যাড দিচ্ছেন। আর অ্যাড দেওয়া খারাপ তা না, আমি যেটা বলবো সেটা হচ্ছে কি যে অ্যাড হচ্ছে একটা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট, এটা অ্যাজ লাইক একটা মেশিন বলতে পারেন। আমরা যেমন দেখেছি গ্রামগঞ্জে এক সময় কৃষকরা হাতে ধান কাটতো কাস্তে দিয়ে, তারপরে মাথায় টেনে বাড়ি আনতো, তারপরে ওই অনেক গাছের গুড়ি বেঁধে তারপরে মহিলারা ওই ধান মানে এড়াইতো ওই বাইরে বাইরে, যেটা আঞ্চলিক ভাষায়। তো এইভাবে কিন্তু করতো এক সময়, গরুর দ্বারা মই দেওয়া হইতো অনেক সময়। তারপরে ছোট ছোট মেশিন আছে হ্যান্ড রাইস, হাতে ধরে ধরে ধান মড়াই করা হতো। তারপরে এখন বুঙ্গা নামে এক ধরনের মেশিন আসছে, ওইটাতে করা হচ্ছে। এজ লাগে এগুলো একটা মেশিন যেটা আপনার কাজটাকে সহজ করে, আপনার সময়টাকে বাঁচায়। এটাই, আর কিছু না। আপনার এই একই কাজ, সেই ধানই আপনি মড়াই করতেছেন, হয়তো তখন ম্যানুয়ালি করতেন, এখন মেশিনের মাধ্যমে করতেছেন। এজ লাইক আপনি হয়তো এক সময় গ্রামে গ্রামে হেঁটে হেঁটে বিজনেস করতেন, আপনার প্রোডাক্ট নিয়ে নিয়ে বাড়ি বাড়ি যাইতেন, ডোর টু ডোর নক দিতেন, যার প্রয়োজন ছিল হট কাস্টমার সে এসে, কিন্তু আপনি কিন্তু কাউকে ইনফ্লুয়েন্স করে বিক্রি করতে পারতেন না। আপনি কোনো ব্যক্তিকে যাই জোরপূর্বক কিন্তু বিক্রি করতে পারতেন না। আপনি শুধু বলে যাইতেন যে একটা প্রোডাক্ট আছে, কিনবেন কিনা, এতটুকু বলতেন, শুধু অ্যাওয়ারনেস করে যাইতেন আপনি যে হরেক মাল লাগবে, হরেক মাল লাগবে। তো যার একেবারে হট ডিসিশন আছে সে শুধু আসতো, আর কেউ কিন্তু নিত না। একই কাজ আপনি ফেসবুকে একটা অডিয়েন্স টার্গেট করে ওই মানুষের কাছে পাঠাই দিচ্ছেন, যারা আপনাকে চিনে না, একদম স্ট্রেঞ্জার, আপনার কাছে অপরিচিত, আপনার প্রোডাক্ট, আপনার ব্যক্তিত্ব, আপনার ব্র্যান্ড সম্পর্কে বিন্দু পরিমাণ নলেজ নাই তার। আপনি তার কাছে প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, আপনি একজন অপরিচিত মানুষ যাচ্ছেন, হয়তো হট কাস্টমার যারা আছে তারা 5 জন কিনছে, 20,000 মানুষ কিন্তু কিনছে না। তো এইটা কোনো বিজনেসের মডেল না, এটা ওই আগের জামানার যেই ট্রেডিশনাল স্ট্র্যাটেজি ছিল সেটাই এখন আপনি হয়তো ডিজিটালি করতেছেন। তো এখন তাইলে কি করতে হবে? ফেসবুক তাইলে আপনাকে কি করতেছে? শুধু আপনাকে গ্রামে ঘোরাটা বাঁচাইছে, যেটা হচ্ছে আগে হাতে মড়াই করা, হাতে মনে করেন ধান ভাঙাইতে লাগতো, ওইটা এখন আপনার করতে হচ্ছে না, বুঙ্গা করতেছে। ওরকম ভাবে আপনাকে আর এখন গ্রামে গ্রামে যাইতে হইতেছে না, ফেসবুক করতেছে। শুধুমাত্র এতটুকু পার্থক্য হয়েছে, বাস্তবিক ভাবে আপনার নলেজের কোনো পার্থক্য হয় নাই যে আপনি বিজনেস করবেন। তো সেই ক্ষেত্রে আমি ফেসবুকটাকে দেখি একটা মেশিন হিসাবে। এতক্ষণ আমি এস্টাবলিশ করতে পারছি আমার মনে হয় যে ফেসবুক একটা মেশিন, যেটাকে আপনি যদি একটা সাদা কাগজের প্রিন্ট আউট করে অ্যাড দেন, তাহলে ওই সাদা কাগজটাই আপনার অডিয়েন্সের কাছে যাবে। আর যদি আপনি ওখানে কিছু লিখে দেন তাহলে ওই লেখাটাই আপনার অডিয়েন্সের কাছে যাবে। আপনি যদি একটা ভিডিও দেন তাহলে ভিডিওটাই হচ্ছে আপনার অডিয়েন্সের কাছে যাবে। ফেসবুক আপনাকে চায় না, সেল দিতে সক্ষম না, আপনাকে সেল দিতে পারে আপনার কন্টেন্ট। এখন আপনি চিন্তা করেন, আপনার কাছে আমার প্রশ্ন, যে আপনি যদি একটা সাদা কাগজ, যদি মানে সাদা একটা ব্ল্যাঙ্ক একটা A4 সাইজের একটা ডিজাইন যদি দিয়ে অ্যাড রান করেন, আপনার কি সেল হবে বলে আপনি বিশ্বাস করেন? আমার সাথে একটু কনভারসেশন করেন। আপনি একটা সাদা কাগজ, একটা সাদা হোয়াইট পেপার দিয়ে যদি অ্যাড রান করেন, কোনো কিছু ডিজাইন নাই, কোনো কিছু লেখা নাই, এটাই কি সেল হবে আপনার বিশ্বাস করেন? না, তা তো সম্ভব না। কোনোভাবেই সম্ভব না। কারণ তার মানে আমি এখন প্রমাণ করতে পারছি যে আসলে কিন্তু ফেসবুক হচ্ছে একটা টুল, একটা মেশিন, যেটা শুধু আপনার টার্গেট অডিয়েন্সের কাছে আপনার অফারটাকে পৌঁছে দিতে পারে, আর কিছু না। ফেসবুকের যত ফিচার দেখেন, এই পিক্সেল বলেন, কনভারসেশন এপিআই বলেন, সার্ভার সাইড ট্র্যাকিং বলেন, ডাটা লেয়ার বলেন, যত অ্যাডভান্স টেকনোলজি আছে এগুলো হচ্ছে ডাটা ট্র্যাকিং টেকনোলজি, যেগুলো দিয়ে আপনি রিটার্গেটিং, রিমার্কেটিং করতে পারেন, মানে একই অডিয়েন্সের কাছে বারবার চাইতে পারেন। এর মাধ্যমেও কিন্তু আপনার তেমন কোনো লাভ হবে না। কেন? আপনি যদি একটা সাদা কাগজ প্রিন্ট আউট করে যদি অ্যাড দেন, তো রিমার্কেটিং করে যদি তার কাছে সাদা কাগজটা পাঠান, সে কি কিনবে? না ভাই।
কেউ কিনবে না। আপনি আপনার ওয়েবসাইট বানাইছেন, ল্যান্ডিং পেজ বানাইছেন, ল্যান্ডিং পেজে কোনো কিছু লিখেন নাই, কোনো ডিজাইন নাই, শুধু ব্ল্যাঙ্ক একটা পেজ, ওইখানে অডিয়েন্স গেলে কিন্তু কোনো কিছু কিনবে না। তার মানে এখানে ওয়েবসাইট বলেন, সার্ভার সাইট ট্র্যাকিং বলেন, এখানে ডাটা লেয়ার বলেন, এখানে পিক্সেল বলেন, কনভারসেশন এপিআই বলেন, যত ধরনের আপনার অ্যাড স্কেলিং বলেন, আপনি যেটা গত ক্লাসে আলোচনা করছিলাম, তারপরে আপনি হচ্ছে ফেসবুকের যত ধরনের হচ্ছে মেকানিজম আছে আপনার বিজনেস করার জন্য, পুরোটাই একটা মেশিন। এটা আপনাকে কি করতে পারে, শুধুমাত্র আপনার টার্গেট অডিয়েন্সের কাছে আপনার অফারটাকে পৌঁছে দিতে পারে, এতটুকু তার কাজ। এবং আপনাকে ডাটাগুলো ট্র্যাক করে দিতে পারে, আপনাকে ডিসিশন মেক করতে হেল্প করতে পারে, এতটুকুই আপনার করতে পারে ফেসবুক বা ইউটিউব বা গুগল অ্যাডস বা আদার যত প্ল্যাটফর্ম আছে। কিন্তু বিজনেস করতে হলে আপনাকে যেটা লাগবে সেটা হলো কন্টেন্ট। একটু আগে বলছিলাম যে সাদা কাগজ দিয়ে অ্যাড দিলে কিন্তু কোনো ধরনের সেল আসবে না, সাদা একটা ব্ল্যাঙ্ক ল্যান্ডিং পেজ থাকলেও কিন্তু কোনো সেল আসবে না। তাহলে আপনি বুঝতেই পারছেন হাজার হাজার ডলার খরচ করে কোনো লাভ হবে না ফেসবুকে, যদি আপনার কনভিনসিং, পারসুয়েটিভ, মোটিভেটেড, ইন্সপায়ারেবল, আপনার হচ্ছে অ্যাকশনেবল কন্টেন্ট আপনি মেকিং করতে না পারেন, তাহলে আপনার এই অ্যাড কারো কাছে দিয়ে আপনি কোনোভাবেই প্রফিট গেইন করতে পারবেন না, আর সাস্টেনেবল বিজনেস আপনি স্কেলেবল পর্যায়ে নিয়ে যেতে পারবেন না। এটা আমার সাথে কি আপনারা একমত না দ্বিমত পোষণ করতেছেন? একমত, একমত, একদম একমত। জি জি একদম। এখন যেটা আপনাকে করতে হবে, তাইলে আমরা সব সময় যে জিনিসটাকে শুনে থাকি সেটা হচ্ছে কন্টেন্ট ইজ কিং। এটা আমরা সবাই অপরিচিত না, পরিচিত যারা বিজনেসের সাথে জড়িত বা ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত, যে কন্টেন্ট ইজ কিং। কন্টেন্ট বলতে কি বুঝেন? কন্টেন্ট বলা হয় এমন একটা বিষয়কে যেখানে আপনি কোনো একটা বিষয় সম্পর্কে ডিটেল ইনফরমেশন দিবেন, যেখান থেকে কোনো একজন কাস্টমার বা ভিজিটর তার নলেজ নিবে, এটা হলো কন্টেন্ট। কন্টেন্ট বলতে একদম সহজ ভাষায় আপনি যেখানে কিছু ইনফরমেশন, ডাটা রাখবেন, যেখান থেকে একজন মানুষ তার স্পেসিফিক নলেজ নিতে পারবে, বেনিফিটেড হবে, এটা হলো কন্টেন্ট। আর আরেকটা জিনিস আছে যেটার নাম হলো কপিরাইটিং। কপিরাইটিং বলা হয় এমন একটা কন্টেন্টকে, যেই কন্টেন্ট হচ্ছে আপনাকে হচ্ছে আপনার কাস্টমারকে মোটিভেট করে সেলফ, আপনার ক্রয় করতে, অ্যাকশন নিতে মোটিভেট করে, ইন্সপায়ার করে, পারসুয়েট করে। যে কন্টেন্টে কোনো ধরনের কল টু অ্যাকশন থাকে না, শুধুমাত্র নলেজ দেয়, মানুষকে এডুকেটেড করে, এটাকে বলা হয় কন্টেন্ট, যেটাকে আমরা কন্টেন্ট কিং নামে চিনি। আর একটা কন্টেন্ট আছে যেটা নাম হচ্ছে কপিরাইটিং। সেটা দিয়ে হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে আপনার ওই কন্টেন্টটা হচ্ছে আপনার সেলকে পারসুয়েট করে, আপনার কাস্টমারকে ইন্সপায়ার করে, সে আপনার কাস্টমারকে কিনতে মোটিভেট করে। এই ধরনের কন্টেন্টকে বলা হয় হচ্ছে কপিরাইটিং কন্টেন্ট, যেটাতে কপিরাইটিং মেথড দিয়ে বা স্ট্র্যাটেজি দিয়ে আপনার লেখা হয়। তো আপনারা যারা ফেসবুক অ্যাড রান করেন, আপনাদের অ্যাড ক্রিয়েটিভে বা উপরের যে হেডিং বা ডেসক্রিপশন যেগুলো আছে, এই সব জায়গায় আপনারা কপিরাইটিং কতটুকু ইউজ করছেন এই পর্যন্ত, যেটা দেখলে একজন কাস্টমার পারসুয়েট হবে, মানে পৌরসিত হবে আপনার প্রোডাক্ট কেনার জন্য, ম্যানুপুলেট হবে আপনার প্রোডাক্ট কেনার জন্য, মোটিভেটেড হবে আপনার প্রোডাক্ট কেনার জন্য, ইন্সপায়ার হবে আপনার প্রোডাক্ট কেনার জন্য। এই রকমের কন্টেন্ট বানাইতে পারছেন কে কে, এবং এইটা দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করে টার্গেট অডিয়েন্সের কাছে ফেসবুকে পাঠাইছেন, এবং তারপরে আপনি সেলস জেনারেট করতেছেন, এরকম কে কে করতেছেন? সত্য কথা বলেন। আসলে আমরা কন্টেন্ট আর কপিরাইট এই দুইটাকে আলাদাই করতে পারি না এতদিন। অ্যাবসলিউটলি এটাই ট্রু। বাংলাদেশে অনেকেই কন্টেন্ট নিয়ে কাজ করতেছে, বলতেছে ব্র্যান্ড যদি ক্রিয়েট করতে হয়, আমি এটার সাথে ডিসএগ্রি করি না, অবশ্যই কন্টেন্ট দিয়ে ব্র্যান্ড তৈরি করতে হয়, কিন্তু সেলিং এর জন্য কিন্তু কন্টেন্ট লাগে না, এইটা একটা ভুল কনসেপ্ট। সেলিং এর জন্য কিন্তু কন্টেন্ট লাগে না, ব্র্যান্ড তৈরি করার জন্য কন্টেন্ট লাগে, আপনার অডিয়েন্সকে এডুকেটেড করার জন্য কন্টেন্ট লাগে, আপনার অডিয়েন্সকে আপনার হচ্ছে আস্থা অর্জনের জন্য, ট্রাস্ট বিল্ডিং এর জন্য, ক্রেডিবিলিটি তৈরির জন্য হচ্ছে আপনার কন্টেন্ট লাগে। ব্র্যান্ড মানে হচ্ছে বিশ্বাস। আপনি একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এই জন্যই কিনেন, আপনি বিশ্বাস করেন ফ্রেশের আটা কিনলে আপনি ঠকবেন না, কিন্তু বাইরের একটা আটা কিনলে ওর মধ্যে বালি থাকতে পারে, ওর মধ্যে জীবাণু থাকতে পারে, ওটা যে কেমন টেম্পারেচার
ওটার আছে কিনা, মেয়াদ আছে কিনা আপনি জানেন না, কিন্তু আপনি জানেন ফ্রেশ কোম্পানির যদি আপনি একটা আটা কিনেন এটা পিওর, এটার মধ্যে কোনো ভেজাল নাই, এইটা হলো আপনার বিশ্বাস। ব্র্যান্ড মানে হচ্ছে বিশ্বাস, আর কিচ্ছু না। ব্র্যান্ড দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিচ্ছু করা যায় না। ব্র্যান্ড হচ্ছে একটা বিশ্বাসের নাম, যেটা দিয়ে আপনি যে কোনো একটা ব্র্যান্ড যখন ইস্টাবলিশ হয়, তারা যদি ছাই বিক্রি করতে চায় তার কাস্টমার কিনবে কেন? কারণ ওই ব্র্যান্ডকে বিশ্বাস করে, প্রোডাক্ট কেনা। তো সেই ক্ষেত্রে যে ব্র্যান্ড ইস্টাবলিশ, আপনার আলং বলেন, স্বপ্ন বলেন, ওরা যদি আজকে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসে আপনি কিন্তু সেটাও কিনবেন কেন? ওদের ব্র্যান্ড ভ্যালু আছে। তো প্রোডাক্ট এক জিনিস আর ব্র্যান্ড আর এক জিনিস। প্রোডাক্ট চেঞ্জ হইতে পারে প্রতিনিয়ত, কিন্তু ব্র্যান্ড চেঞ্জ হয় না। তো আপনি ব্র্যান্ড তৈরি করতে গেলে কন্টেন্ট লাগবে। ব্র্যান্ড তৈরি করতে গেলে আপনার টার্গেট অডিয়েন্সকে এডুকেটেড করতে হবে, তাদের পেইন পয়েন্টে আপনাকে নলেজ দিয়ে তাদেরকে এডুকেটেড করে আপনার সম্পর্কে পজিটিভ তৈরি করে নিতে হবে, আস্থা তৈরি করতে হবে। বলা হয় যাকে চিনি তার কাছ থেকে কিনি। ব্র্যান্ড হচ্ছে এরকম একটা জিনিস যাকে আমরা সব সময় চিনি। এই যে আমরা টেলিভিশনে যত অ্যাডভার্টাইজমেন্ট দেখি সবই কিন্তু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। আপনারা আমার মতো কিন্তু সেলস ক্যাম্পেইন, মেসেজ ক্যাম্পেইন, লিড ক্যাম্পেইন চালায় না। সব অ্যাওয়ারনেস, তাদের প্রোডাক্ট বা কোম্পানি সম্পর্কে শুধু আমাদেরকে জানাচ্ছে এবং এর মাধ্যমে তারা পরিচিতি লাভ করতেছে এবং আমরা আমাদের পাশের দোকান থেকে কিনতেছি। এটা ব্র্যান্ড এস্টাবলিশ হচ্ছে। এখন আপনাদের যেটা করতে হবে, যদি ব্র্যান্ড তৈরি করতে চান তাহলে লাগবে কন্টেন্ট। মনে রাখবেন, ব্র্যান্ড তৈরি করতে চাইলে লাগবে কন্টেন্ট। আপনার অডিয়েন্সকে এডুকেটেড করতে হবে, বিশ্বাস অর্জন করতে হবে, চিনাইতে হবে, পরিচিতি করতে হবে। আপনি কে, আপনি কেমন প্রোডাক্ট বিক্রি করবেন, আপনি কি ফেক না অথেন্টিক, আপনি ট্রাস্টেবল, আপনি কি অথরিটি কিনা, তাহলে হচ্ছে আপনার কাছে কিনবে নির্দ্বিধায়, চোখ বুঝে কিনবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে ব্র্যান্ড তৈরির জন্য কন্টেন্ট লাগবে। এবং এই কন্টেন্ট কেমন হবে, কন্টেন্ট ক্যালেন্ডার কেমন হবে, কন্টেন্ট স্ট্র্যাটেজি কেমন হবে, কোন ইন্ডাস্ট্রির জন্য কেমন কালার চেঞ্জ হবে, কেমন ফন্ট হবে, কি সাইকোলজি ব্যবহার করবেন, আপনার কাস্টমারের, আপনার ইসের বায়ার পার্সন আপনি কিভাবে তৈরি করবেন, এটা আলাদা একটা ম্যাটার। কিন্তু আমি আজকে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি এটা হচ্ছে সেলস ইনক্রিজ নিয়ে। সেটা হচ্ছে যে আপনি যখন অ্যাড দেন ফেসবুকে, গুগলে বা ইউটিউবে, তখন কিন্তু আপনি ব্র্যান্ড ক্রিয়েট করার জন্য দেন না। আচ্ছা আপনারা আমাকে একটু অ্যান্সার করেন, আপনারা যখন ফেসবুকে অ্যাড দেন কেউ কি ব্র্যান্ড ক্রিয়েট করার জন্য অ্যাড দেন না সেলস জেনারেট করার জন্য অ্যাড দেন? শুধু সেলস, শুধু সেলস। সেলস দেন। তাহলে আপনি কিন্তু কন্টেন্টের সাথে যদি এই অ্যাডের কন্টেন্টকে মিলাই ফেলেন তাহলে কিন্তু আপনি ঠকবেন, কারণ আপনি বুঝতেই পারছেন না যে কন্টেন্ট ব্যবহৃত হয় ব্র্যান্ড ক্রিয়েট করার জন্য, আর অ্যাডের মাধ্যমে সেলস বৃদ্ধি করার জন্য ব্যবহৃত হয় কপিরাইটিং, এক কপি, যেটাকে আমরা সহজ ভাষায় বুঝি এক কপি। দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশে কোনো ভালো মানের অ্যাড কপিরাইটিং কোর্স নাই এবং বিজনেসম্যানরা কপিরাইটিং সম্পর্কে ওয়াকিবহল না, এবং বিজনেসে এটা যে কতটা ইম্প্যাক্টফুল এইটা সম্পর্কেও তারা কনসিয়াস না, যার কারণে এইটা তারা সচেতন ভাবে ব্যবহার করছে না। শুধুমাত্র ক্যানভা দিয়ে বা কোন একজন ডিজাইনারকে দিয়ে একটা অ্যাড ক্রিয়েটিভ তৈরি করছে, হয়তো কালার অনেক সুন্দর দেখে মনে করছে এটা অনেক ভালো হয়েছে, কালার চকচকা, অনেক অ্যাট্রাকটিভ, আসলে আপনার কালার দেখে কেউ কিন্তু কিনবে না। আপনাকে এমন কিছু লিখতে হবে যেটা দেখে একজন বায়ার পারসুয়েট হবে, পৌরচিত হবে, ইন্সপায়ার হবে, মোটিভেট হবে আপনার প্রোডাক্ট কেনার জন্য। কারণ আপনি কিন্তু ব্র্যান্ড তৈরি করতে যান নাই, অপরিচিত একজন মানুষের কাছে প্রোডাক্ট সেল করতে গেছেন। আপনাকে তাহলে এমন কিছুই লিখতে হবে যেটা থেকে সে কিনতে বাধ্য হবে। তাহলে আপনাদেরকে যেটা শিখতে হবে সেটা হলো, ব্র্যান্ড যদি বানাইতে চান, কেউ সাস্টেনেবল বিজনেস করতে চান, তাহলে কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট স্ট্র্যাটেজি, কন্টেন্ট প্ল্যানিং, কন্টেন্ট সাইকোলজি এগুলো নিয়ে পড়াশোনা করতে হবে, ট্রেনিং করতে হবে। আর যদি আপনারা সেল বৃদ্ধি করতে চান ব্র্যান্ড ছাড়া, উইদাউট ব্র্যান্ড সেল বৃদ্ধি করতে চান, তাহলে কপিরাইটিং শিখতে হবে, এক কপিতে যোগ দিতে হবে, এবং আপনি যে ক্রিয়েটিভটা ব্যবহার করতেছেন সেটা ভিডিও হোক, এটার স্ক্রিপ্ট হইতে হবে আপনার কপিরাইটিং দিয়ে তৈরি, আপনার ইমেজ হোক সেটার ক্রিয়েটিভের ভিতরকার এলিমেন্ট গুলো হয়তো আপনি হচ্ছে আপনার অ্যাড ক্রিয়েটিভ কপিরাইটিং দিয়ে তৈরি, যেটা দিয়ে হচ্ছে মানুষকে ইনফ্লুয়েন্স করবে আপনার অ্যাড, যেটা দিয়ে আপনার অডিয়েন্সকে মোটিভেট করবে কিনতে, ইন্সপায়ার করবে, পারসুয়েট করবে। তো এইটা হচ্ছে আপনাদের কাজ, এটা যদি করতে পারেন তাহলে সেল বিস্ফোরিত হবে, গ্যারান্টেড। তো আমি আপনাদেরকে আজকে কন্টেন্ট নিয়ে কথা বলবো না, আমি আপনাদেরকে কথা দিছি আমি একদিনকে আপনাদের সাথে পুরো কন্টেন্ট জার্নি নিয়ে কথা বলবো, কন্টেন্ট তৈরি করে গিলায় খাওয়াই দিব যে কন্টেন্ট
কি কাকে বলে, কয় প্রকার, এবং এটা কিভাবে ব্যবহার করতে হয়, এবং বিজনেসে অর্গানিক কিভাবে গ্রোথ আনতে হয়, এটা নিয়ে আমি একদিন একটা ক্লাস নিব, সেটা বলছি আপনাদেরকে। আজকে আমি সেলস নিয়ে কথা বলবো, যে আপনি এতদিন পর্যন্ত যেটা করতে পারেন নাই, বা বাংলাদেশের কোর্স গুলোতে যে বিষয়গুলো নিয়ে আলোচিত হয় না, এইরকম একটা ট্রেন্ডিং টপিক নিয়ে আলোচনা করছি। তো চলেন শুরু করা যাক। 20 মিনিট যেটা কথা বললাম এটা ইন্ট্রোডাকশন, এখন আমরা মেইন ক্লাসে পদার্পণ করছি। তো দেখেন আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? না, স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে। তো আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম এটাকে বলা হয় প্রেসার সেলস টেকনিক, আরেকভাবে বলা যায় হাই প্রেসার সেলস টেকনিক। আপনারা হয়তো নাম শুনে বুঝতে পারতেছেন জিনিসটা আসলে কি, যে হাই প্রেসার সেলস টেকনিক মানে আমি হচ্ছে এমন ভাবে প্রেসার ক্রিয়েট করবো কাস্টমারের উপরে ও কিনতে বাধ্য, মানে আমি প্রেসার করে সেল করব। আমার কথা হচ্ছে কি যে উনি কেন কিনবে না, এর একটা রিজন আমাকে দিতে হবে। আমি একজনের কাছে অ্যাড নিয়ে গেছি, 20,000 মানুষের কাছে অ্যাড নিয়ে গেলাম, 10 জনে কিনলো, আর বাকি মানুষ কেন কিনলো না এটা তো আমাকে আইডেন্টিফাই করতে হবে, এবং ওরা যে কিনলো না কেন এবং ওদের কি দিলে কিনবে এটা আমাকে বুঝতে হবে না। ফেসবুক তো আমার অহেতুক মানুষের কাছে অ্যাড নেয় নাই, আমি যেই অডিয়েন্স সেট করে দিচ্ছি যে যারা ইন্টারেস্টেড আমার প্রোডাক্টে তাদের কাছেই গেল 20,000, কিন্তু 5 জনে কিনলো বাকি জনে কিনলো না, এটা নিয়ে কি আমি কখনো চিন্তা করবো না? আপনারা কি কখনো চিন্তা করছেন যে বাকি মানুষগুলো কেন কিনলো না, যদিও তারা তো ইন্টারেস্টেড ছিল? অনেক সময় আপনারা লুক লাইক অডিয়েন্স করতেছেন, কাস্টম অডিয়েন্স করতেছেন, হাইলি ইন্টেন্টফুল অডিয়েন্স, তারপরও কিনতেছে না, কারণ কি? এইটা কখনো ভেবেছেন যে মানে এত মানে ইন্টেন্টফুল অডিয়েন্স যাদের কেনা উচিত, ফাউল অডিয়েন্স না, আপনার একদম কাস্টমাইজ অডিয়েন্স, তারা কিনতেছে না আপনার কাছ থেকে কেন? এই প্রশ্ন কখনো নিজেকে করছেন, বা এটা ইমপ্রুভমেন্ট করার জন্য কোনো পদক্ষেপ নিছেন? এটা মূলত কপিরাইটিং এর সমস্যা, তাই না? হ্যাঁ, অবশ্যই কপিরাইটিং এর সমস্যা, কিন্তু কপি নিয়ে তো কোনো মানে কোনো ধরনের সাউন্ডই নাই বাংলাদেশে কপিরাইটিং নিয়ে। হ্যাঁ, সেটা নাই। অনেক অনেক ইনস্টিটিউট আছে হচ্ছে আপনার, নাই, একদম কপিরাইটিং নিয়ে কোনো কথাই নাই কোনো জায়গায়। সেটাই, মানে ইনস্টিটিউট আছে, আপনারা আমাদের কাছ থেকে গ্রাফিক ডিজাইনার দিয়ে হাই কোয়ালিটি ডিজাইন তৈরি করে নেন, কিন্তু তারা কপি কিন্তু তৈরি করে দিচ্ছে না, ডিজাইন তৈরি করে দিচ্ছে। হ্যাঁ, তারা খুব ভালো মানের ডিজাইন তৈরি করে দিচ্ছে কিন্তু কপি দিচ্ছে না। অনেকেই বলছে যে আপনি শুধুমাত্র স্টিল ইমেজ দিয়ে অ্যাড দিয়ে ভালো ফলাফল পাবেন না, ভিডিও তৈরি করে নেন। হ্যাঁ, ওরা অনেক ভালো মানের এডিটর এবং ভালো ভিডিও তৈরি করে দিচ্ছে, কিন্তু ওরা কিন্তু কপি স্ক্রিপ্ট ইউজ করতেছে না, যে যেখান থেকে ওই ভিডিওটা দেখলে একজন কাস্টমার পারসুয়েট হবে, একটা কাস্টমার মোটিভেট হবে, ইন্সপায়ার হবে প্রোডাক্ট কেনার জন্য, ওইটা কিন্তু ইউজ করতেছে না। হ্যাঁ, ওরা অনেক সুন্দর ভিডিও এডিটিং করে, অনেক সুন্দর ডিজাইন করে আপনার হচ্ছে গ্রাফিক্সের, কিন্তু কপি রাইটিংটা না জানার কারণে কিন্তু আমরা কিন্তু বুস্টিং করে ফেসবুকে দোষ দিচ্ছি, সেল হচ্ছে না। কিন্তু ফেসবুকের তো দোষ নাই, ফেসবুক একটা মেশিন, ওরা সাদা কাগজ দিলে সেল হবে না, ভালো কন্টেন্ট দিলে সেল হবে। তো সেল হচ্ছে আপনার কাছে কন্টেন্টের উপরে, মানে কপি রাইটিং এর উপরে হলো সেল। আপনার সেল তো অ্যাড এর উপরে না। আপনি দেখেন যে আপনি একটা ভালো অ্যাড কপি বানাবেন, দেখবেন যে আপনার বাজেট কমে যাবে, অল্প বাজেটে অনেক সেল হবে। আপনি খারাপ একটা অ্যাড কপি বানান, দেখবেন যে আপনি অনেক ডলার কাটার পরও সেল হবে না। তার মানে আপনি নিজেই প্রমাণ পাচ্ছেন যে আসলে অ্যাডই সব না, অ্যাড ক্রিয়েটিভটাই হলো ইম্পর্টেন্ট। তো এখন হচ্ছে কিভাবে তৈরি করা যায়? তো আমরা হচ্ছে প্রথমত হাই প্রেসার সেলস টেকনিক নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। আমি প্রথমত বলে দেই ভাই, আমি আজকে যে টেকনিক গুলো নিয়ে কথা বলবো নিজ দায়িত্বে ব্যবহার করবেন, এগুলো আনইথিক্যাল। প্রথমে ডিসক্লেমার দেই, এগুলো সব আনইথিক্যাল ইউজ, এগুলো কারো বিজনেসে ব্যবহার করবেন না বলে আমি সাজেস্ট করব। কারণ এসইও তে যেমন হোয়াইট হ্যাট এসইও হয়, ব্ল্যাক হ্যাট এসইও হয়, আর আমি যখন এখন সেল নিয়ে কথা বলতেছি এটা হচ্ছে আপনার হচ্ছে ব্ল্যাক হ্যাট সেল, এবং এটাকে বলা হয় হচ্ছে আপনার হচ্ছে আনইথিক্যাল সেলিং প্রসেস, মানে হাই প্রেসার সেলস টেকনিক। এটা আপনি হচ্ছে ব্যবহার করলে অনেক সেল বাড়বে, কিন্তু এটা হচ্ছে একজন মানুষের উপরে আপনি মানে টর্চার শুরু করবেন, কিন্তু এইটা আপনি নিজ দায়িত্বে ব্যবহার করবেন, আমি আপনাকে শেখাচ্ছি, বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, তো প্রথমত যেটা সেটা হচ্ছে ফলস সিকিউরিটি টেকনিক্স নাম্বার 1। হাই প্রেসার সেল টেকনিকের 1 নাম্বার টেকনিক্স হচ্ছে ফলস সিকিউরিটি। জিনিসটা কি? যেমন দেখবেন আপনার ওয়েবসাইটে লেখা আছে হুররে, গেট ইট বিফোর ইটস গন, অ্যাকশন নাও, লিমিটেড টাইম অফার। এগুলো হলো ফলস সিকিউরিটি। কেমন আমি একটু দেখাই, এক্সাম্পল দিলে বুঝবেন।
মিথ্যা সংকট, ফলস সিকিউরিটির বাংলা হচ্ছে মিথ্যা সংকট তৈরি করা। এই কৌশলটি ক্রেতাকে, আপনার কাস্টমারকে প্রলুব্ধ, পারসুয়েট করতে একটি পণ্যের মজুদ সীমিত আছে বলে দাবি করে, যদিও বাস্তবে মজুদ পণ্য পরিমাণে থাকে। যদি এটি ক্রেতাদের মধ্যে জরুরিতা, ইমার্জেন্সির অনুভূতি সৃষ্টি করতে ব্যবহৃত হয়, যাতে তারা দ্রুত ক্রয় করার সিদ্ধান্ত নেয়, যেটা আপনারা ফোমো ইফেক্ট নামে জানেন। অনেকে হয়তো এটা ব্যবহার করেনও, ফোমো ইফেক্ট। মনে করবেন আপনি বলতেছেন যে আর মাত্র 3টে স্টকে আছে, তো আসলে আপনার কাছে 200 আছে, আপনি বলবেন আর মাত্র 3টা স্টকে আছে। ফলস সংকট তৈরি করা, যেটাকে বলি আমরা আমাদের মানে সহজ ভাষায় সিন্ডিকেট। আমরা যখন তৈ তরকারির মানে দাম বেড়ে যায়, আমরা বলি যে সিন্ডিকেট করে দাম বাড়াই দিছে। তো ওরকম আপনি আপনার প্রোডাক্টটি আপনি বলতেছেন এড এর মাধ্যমে যে আর মাত্র 3 পিস অ্যাভেলেবেল আছে, তো এখনই আপনি হচ্ছে সিদ্ধান্ত নেন, ক্রয় করুন। তো উদাহরণ দিলে বুঝবেন জিনিসটা কিভাবে কাজ করে। পরিস্থিতি, একজন ক্রেতা অনলাইনে একটি জনপ্রিয় পারফিউম কিনতে চাচ্ছে। ধরেন আপনার একজন ক্রেতা অনলাইনে একটা পারফিউম কিনতে চাচ্ছে, জনপ্রিয় একটা পারফিউম। তো বিক্রয় কৌশল, আপনি কি করতে পারেন, ক্রেতা পারফিউমের পৃষ্ঠায় যায় এবং একটা বার্তা দেখতে পান, মাত্র 3টি পণ্য বাকি, দ্রুত কিনুন। আপনার ল্যান্ডিং পেজে আপনি অ্যাড দিলেন যে পারফিউম বিক্রি করতেছেন। এখন ক্লিক করার পর ল্যান্ডিং পেজে যখন আপনার ক্রেতা গেল, তখন আপনি ওখানে দেখাচ্ছেন একটা পপ আপ যে মাত্র 3টি পণ্য বাকি, দ্রুত কিনুন। ক্রেতার জরুরিতার অনুভূতি মানে ইমার্জেন্সির অনুভূতি নিয়ে দ্রুত অর্ডারটি পারফিউমটি কার্টে যোগ করে এবং চেক আউট করে। বাস্তবতা হলো পারফিউমটি পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে এবং 3টি পণ্য বাকি থাকার দাবিটি সম্পূর্ণ মিথ্যা। বিক্রেতা শুধুমাত্র ক্রেতাকে দ্রুত সিদ্ধান্ত নিতে প্রলুব্ধ করার জন্য এই বার্তাটি ব্যবহার করছে। এইভাবে মিথ্যা সংকট তৈরি করে ক্রেতাকে ইমার্জেন্সির অনুভূতি দিয়ে দ্রুত কেনাকাটা করতে বাধ্য করা হয়, যা অনেক সময় ক্রেতার সাথে প্রতারণামূলক হতে পারে। এটা একটা সেলস টেকনিক, এটা কিন্তু আপনার জন্য ক্ষতিকর। মানে মানে এইটা হচ্ছে আপনার আনইথিক্যাল। আমি বলে রাখতেছি, এগুলো আপনি ব্যবহার করে সেল বাড়বে, বাড়ানো পসিবল, কিন্তু এটা কিন্তু ব্ল্যাক হ্যাট টেকনিক সেলসের। বুঝতে পারছেন? ল্যান্ডিং পেজে এরকম আপনি আপনার প্রোডাক্ট নিয়ে খেলতে পারেন, কাস্টমারের সাথে অ্যাড দিবেন, ভালো কথা, খুব সুন্দর ক্রিয়েটিভ। ল্যান্ডিং পেজে যায় যখন কিনতে যাচ্ছে তখন এরকম একটা জরুরি অবস্থা সৃষ্টি করে দেন, দেশের জরুরি আইন শুরু হয়েছে, এখনই কিনতে হবে, নাহলে অবস্থা খারাপ। কারণ মানুষের মধ্যে জিনিসটা হচ্ছে কি, মানুষের ব্রেনে হচ্ছে 2টা ভাগ আছে, একটা হচ্ছে লজিক্যাল পার্ট, একটা হচ্ছে ইমোশনাল পার্ট। আপনি যখন ইমোশনালি ট্রিগার করেন, লজিক অফ হয়ে যায়, তখন আপনার ডিসিশন নেয় মানুষ আন্দাজের উপরে, ইমোশনালি। এই জন্য মানুষ যখন প্রেম প্রীতিতে পড়ে, তখন আপনি হাজারো লজিক দিয়ে বুঝাইলে ওরে আপনি কনভিন্স করতে পারবেন না। তো বিষয়টা হচ্ছে লজিক তখন আর কাজ করে না। তো সেই ক্ষেত্রে ব্রেনের যেখানে আপনার ইমোশনাল পার্ট শুরু হয়, তখন আর লজিক্যাল পার্ট কাজ করবে না। তো আপনি এই ধরনের ফোমো ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন কাস্টমারের সাথে ল্যান্ডিং পেজে। 1 নাম্বার প্রেসার টেকনিক। 2 নাম্বার অ্যাগ্রেসিভ আপসেলিং। অ্যাগ্রেসিভ আমি কিন্তু আপনাদের ফেসবুকে বলছি, ওই যে হোয়াটসঅ্যাপে বলছিলাম যে আমরা আজকে অ্যাগ্রেসিভ সেলস টেকনিক নিয়ে কথা বলবো। তো 2 নাম্বার যে সেলস টেকনিকটা আছে সেটাকে বলা হয় হচ্ছে অ্যাগ্রেসিভ আপসেলিং। আচ্ছা, ভালো না লাগলে লিভ দিতে পারেন, আপনারা কথা কেন বলছেন? আমি যে ইম্পর্টেন্ট বিষয়গুলো বলতেছি, কোথাও পাবেন না। আপনারা যদি ভালো না লাগে লিভ দেন, কিন্তু কথা বলবেন না কেউ। আচ্ছা, তো 2 নাম্বার যে টেকনিকটা আছে যেটাকে বলা হয় এগ্রেসিভ আপসেলিং, এটা আপনারা অনেক সময় দেখবেন যারা ডোমিনোস বিক্রি করে অনেকগুলো প্ল্যান বানায় রাখছে, এসেনশিয়াল, প্রফেশনাল, এন্টারপ্রাইজ, আনলিমিটেড, এবং বলে রাখবে একটা মোস্ট পপুলার। এইটা মানে আপনার যে এই 2টা কিনাবেন, এইটাও কিনাবেন, ওই $150 কিনাবে। তো আপনাকে অ্যাগ্রেসিভ ভাবে কিনাবে। কি করবে দেখেন, নির্দিষ্ট পণ্য ক্রয়ের সময় আরো পণ্য বা আপগ্রেড ক্রয়ের জন্য ক্রেতাকে অত্যন্ত চাপ প্রয়োগের উদাহরণ এখানে দেওয়া হলো। মানে অ্যাগ্রেসিভ আপসেলিং জিনিসটা, একটা জিনিস হলো আপসেলিং। আপসেলিংটা হচ্ছে একটা ইথিক্যাল জিনিস। মানে আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতে যাচ্ছেন, একজন কাস্টমার অ্যাড টু কার্ট করলো, আপনি নিচে আরেকটা প্রোডাক্ট দেখাইলেন যে আপনি যদি আমার এই প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টটাও এখন অ্যাড করেন 10% ডিসকাউন্ট পাবেন। এটাকে বলা হয় আপসেলিং। আপসেলিং ক্রস সেলিং এর মাধ্যমে আপনি সেল বাড়াইতে পারেন, যেটা আমি একটা ক্লাস আপনাদের বলছিলাম। কিন্তু অ্যাগ্রেসিভ আপসেলিং মানে আপনি জোরপূর্বক তার কাছে বিক্রি করবেন, এটা অন্যের কাছে বিক্রি করবেন আপনি জোরপূর্বক। সেটা কিভাবে দেখেন, পরিস্থিতি, একজন ক্রেতা অনলাইনে একটি সাধারণ স্কিন কেয়ার কিট কিনছেন, স্কিন কেয়ার একটা প্রোডাক্ট কেনার জন্য আসছে।
এখন আপনার বিক্রয় কৌশল দেখেন কি করতেছেন আপনি। ক্রেতা সাধারণ স্কিন কেয়ার কিটটি কার্ডে যোগ করলো, অ্যাড টু কার্ট করলো, পপ আপ বার্তা একটা নোটিফিকেশন আসলো, পপ আপ, অপেক্ষা করুন, চেক আউটের আগে মাত্র $30 বেশি দিয়ে আমাদের প্রিমিয়াম স্কিন কেয়ার কিট আপগ্রেড করুন এবং দ্বিগুণ পণ্য সহ একটি এক্সক্লুসিভ অ্যান্টি এজিং সিরাম পান। ক্রেতা বলল না ধন্যবাদ বোতামটি ক্লিক করেন, ক্রেতা না ধন্যবাদ বোতামটি ক্লিক করেন। তো আপনি এখানে যে জিনিসটা করতেছেন, উনি আপনার একটা স্কিন কেয়ার প্রোডাক্ট কেনার জন্য অ্যাড টু কার্ট করছে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে বলে দিচ্ছেন অপেক্ষা করুন, চেক আউটের আগে মাত্র $30 যদি আপনি বেশি দেন তাহলে আপনি স্কিন কেয়ার প্রোডাক্টের আপগ্রেড করবেন, দ্বিগুণ পণ্য পাবেন এবং সাথে আবার এক্সক্লুসিভ অ্যান্টি এজিং সিরাম পাবেন একটা। তো আপনি ওনারে তো এখন কেনার জন্য বাধ্য করে, ওই সময় তো সে মানে বাইং মুডে আছে। বুঝবেন একজন ব্যক্তি যখন কিনতে গেছে সে তখন বাইং মুডে আছে। অনেক সময় আমরা যখন বাজারে যাই ফোন কেনার জন্য বা জামা কাপড় কেনার জন্য, আপনি জিনিসটা খেয়াল করবেন, আমরা যখন ফোন কেনার জন্য মার্কেটে যাই বা জামা কাপড় কেনার জন্য যাই, আমরা দামাদামি করি, বাড়িতে বাজেট নিয়ে যায় 5,000 টাকা, তারপরে ওরা আমাদের সাথে এমন ভাবে বিহেভিয়ার করে সেলসম্যানরা, দেখা যায় 7,000 টাকার মার্কেট করে নিয়ে আসছেন, যদিও আপনার বাজেট ছিল 5,000, আপনি চাইছিলেন 4,500 টাকা দিয়ে মার্কেট করবেন, 500 টাকা আপনি খাওয়া দাওয়া করবেন। দেখা গেছে আপনার সাথে সেলসম্যানরা এমন ব্যবহার করছে যে আপনি আরো 2,000 টাকা আওলাদ করে 7,000 টাকাতে মার্কেট করে আনছেন বা মোবাইল কিনে আনছেন। দেখ এরকম করছেন কিনা? জি করছি অনেকবার। হয়েছে না যে আপনি গেছেন একটা ফিক্সড প্রাইস নিয়ে কিন্তু ওই প্রাইসে কিনতে পারেন নাই, ওর বেশি আপনার কিনা লাগছে, কারণ আপনি আসলে স্থির থাকতে পারেন নাই। মানুষ এরকমই ভাই, আপনি যেরকম ওই সব মানুষের ওরকম, আপনি মনে করেন না অন্য কেউ মানে ভিন্ন গ্রহ থেকে আসছে, এলিয়েন না কেউ। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যখন আপসেলিং এর ট্রেকিং অ্যাপ্লাই করতেছেন তখন যায় বার আপনার একটা প্রোডাক্ট কেনার জন্য ঢুকছে, তার মানে এবার কেনার জন্য প্রিপেয়ার, টাকা পয়সা আছে, এবার আপনাকে বিশ্বাস করছে, কিনবে এখন। তখন আপনি যাই বলতেছেন যে তুমি এই প্রোডাক্টের সাথে যদি এইটা কিনো তাহলে তুমি ডিসকাউন্ট পাবা, তারপরে এই জিনিসটা ফ্রি পাবা। তো আপনি তার সাথে আর একটা প্রোডাক্ট বিক্রি করে দিলেন। তো একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য আপনার $3 খরচ হলে আপনি যদি এক প্রোডাক্টের সাথে আর একটা আপসেলিং করেন তাহলে আপনার কিন্তু ওই $3 বাইসে গেল। আপনি যদি ওই $3 ডিসকাউন্ট দেন তাহলে তাদের লস নাই, লস আছে। আমার কথা বুঝছেন? আপনি একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য $3 খরচ করেন, এখন আপনি আপসেলিং করার সময় যদি একটা প্রোডাক্টে $3 ডিসকাউন্ট দেন, আপনার দুইটা প্রোডাক্ট সেল হয়ে গেল, সেও ডিসকাউন্ট পেলো, আপনার কিন্তু লস গেছে কি? না না না, লস নাই, বরং বিক্রয়টা নিশ্চিত হলো। বিক্রয়টা নিশ্চিত হলো এবং আপনি প্রফিট পাইলেন। তো এটা হলো ভালো আপসেলিং, মানে ইথিক্যাল নৈতিক আপসেলিং হলো এটা। কিন্তু আমরা করতেছি হলো অ্যাগ্রেসিভ আপসেলিং, মানে হচ্ছে জোরপূর্বক করে দেবাস কিনাবো। সেটা কি? সেটা বলতেছি যে ও কেনার জন্য আসছে, আমি বললাম অপেক্ষা করুন, চেক আউটের আগে মাত্র $30 বেশি দিয়ে আমাদের প্রিমিয়াম স্কিন কেয়ার কিট আপগ্রেড করুন এবং দিন সহ একটি এক্সক্লুসিভ এজেন্সি পান। তো সেটা মানে যেহেতু ই প্রোডাক্ট আপনার স্কিন কেয়ার কিনবে, অ্যান্টি এজিং এটা নিতে চাইবে, ডাবল পাই। তো এটাই তো নিয়ে $50 একটা জিনিস কিনতে গেছিলাম, সেটা আমি $30 দিলাম, $100 প্রোডাক্ট পাবো, সাথে অ্যান্টি এজিং সিরাম আবার একটা $20 পাবো, $120, $50, $120 পাচ্ছি। কোন ছাগলে কিনবেন আপনি চিন্তা করেন? আপনি তো ওরা টেকনিক্যালি কিনাইলেন, আসলে কিন্তু আপনি $120 প্রোডাক্ট বিক্রি করতেছেন না, আপনার ওই প্রোডাক্টের দাম থাকে $20 না, আপনি তো দেখাচ্ছেন ওরকম। তো এখন ক্রেতা না ধন্যবাদ বোতামটি ক্লিক করেন, কিনলো না, চলে গেল, তাহলে আপনি কি করবেন? সাইডে দিবেন? সাইডে দিলে তো আপনি ইথিক্যালি ছিলেন, আমি তো ইথিক্যাল না, আমরা তো অ্যাগ্রেসিভ। এখন কি করবো দেখেন, ফলো আপ, পপ আপ বার্তা। আপনি কি নিশ্চিত এই অফারটি শুধুমাত্র এখনই উপলব্ধ এবং এতে $100 বেশি পণ্যের মূল্য রয়েছে? আমাদের বেশিরভাগ ক্রেতা যারা সাধারণ কিটটি কিনেছেন তারা আপগ্রেড না করার জন্য দুঃখিত হয়েছেন। এই অবিশ্বাস্য মূল্য সুযোগ হাতছাড়া করবেন না। চিন্তা করছেন, উনি বললেন যে ধন্যবাদ আমার লাগবে না, আপনি এই অফার দেওয়ার পর সে বললো আমার লাগবে না, আপনি তারপরে ওরে এখন আবার মনে করেন যে অ্যাগ্রেসিভ হয়ে যাইতেছেন যে আপনি কি নিশ্চিত নিবেন না? এই অফারটি শুধুমাত্র এখনই উপলব্ধ, এখনই আছে, এতে $100 বেশি পণ্য মূল্য রয়েছে। $50 কিনতে গেছে কিন্তু আপনি বলতেছেন $100 বেশি আছে। আমাদের বেশিরভাগ ক্রেতা যারা সাধারণ কিটটি কিনেছে, আপনি যেটা কিনতে যাচ্ছেন এটা আপগ্রেড না করার জন্য দুঃখ প্রকাশ করছে, দুঃখিত হয়েছে। এই অবিশ্বাস্য মূল্য সুযোগ হাতছাড়া করবেন না। তো উনি তো ভয় পেয়ে গেছে, আসলে অন্যরা পরে দুঃখ প্রকাশ করছে, আমি তো ওই দুঃখ প্রকাশের ভাগিদার হইতেছে, কিনা উচিত, মানে ডিসিশন নেওয়াতে কিন্তু আপনি তাকে কিন্তু চাপ প্রয়োগ করতেছেন, বুঝতেছেন? হম। তো ক্রেতা চেক আউট করার জন্য এগিয়ে যায়, ক্রেতা চেক আউট করার জন্য যা গেল, চেক আউট পৃষ্ঠায় গেছে,
কিনলো না, কিন্তু আপনার কাছে কিন্তু আর একটা প্রোডাক্ট কিনলো না। তো আপগ্রেড করার শেষ সুযোগ এখন। এখন এখন আপনার চেক আউট করবে, এখন অ্যাড টু কার্ট করছিল, এখন চেক আউট করবে। আপগ্রেড করার শেষ সুযোগ, এখন আপনি বলতেছেন আপগ্রেড করার শেষ সুযোগ, মাত্র $25 বেশি দিয়ে আমাদের প্রিমিয়াম স্কিন কেয়ার কিটটি পান, সাথে একটি বিনামূল্যে ট্রাভেল সাইজ ময়শ্চারাইজার পান। এটি হলো আপনার জন্য সেরা ডিল। ওনারা আমি ছাড়তেছেনি না, যে জায়গায় যাইতেছে সেই জায়গায় একটা অফার মাইরে দিতেছেন, এমন অফার যেটা মানে নিজে যদি মানে মানে রিভিউজ করে নিজেকে স্টুপিড মনে হয় যে কি করলাম, মানে এই জিনিসটা পাইতাম, মানে মাত্র $25 আমি মনে করো এই জিনিসটা পেয়ে যাইতাম, এবং এটা আমার জন্য সেরা ডিল, এবং পামও দিতেছি তারে যে এটা হলো আপনার জন্য সেরা ডিল। তো তারপরে ধরে কিনলো না, মানে তাদের কি ছাড়ে দিব? তাও ছাড়বো না, মানে আমরা তো অ্যাগ্রেসিভ হয়েতে আছি। কিনবে না কিসের জন্য? ইমেল ফলো আপ, ক্রয় সম্পূর্ণ হয়ে গেছে, সে কিনছে তো ইমেল তো যাবে, ক্রেতা কি ইমেল পান, আপনার ক্রয়ের জন্য ধন্যবাদ। আমরা লক্ষ্য করেছি যে আপনি আমাদের প্রিমিয়াম স্কিন কেয়ার কিট আপগ্রেড করেননি। ওই প্রিমিয়ামটা তো কিনলো না, ওই সাধারণটাই কিনলো, এত বলার পরও প্রিমিয়ামটা নিল না, আপগ্রেড করে নাই। তো পরবর্তী 24 ঘন্টার মধ্যে এখান থেকে আপগ্রেড করুন এবং এখনো এক্সক্লুসিভ সিরামটি বিনামূল্যে পান। চিন্তা করছেন যে ও না কিনা পর্যন্ত আপনি ওর পাস ছাড়তেছেন, আর কত যে অফার ওরা দিতেছেন, ভ্যালু আর ভ্যালু। আপনি যেভাবে চিন্তা হবে। ভ্যালু দিচ্ছেন কিন্তু ফাইজলামি করতেছেন না, কিন্তু মানে ফ্রিতে আপনি সিরাম দিবেন, ময়শ্চারাইজ দিবেন, মানে বিষয়টা হচ্ছে কি ও আপগ্রেড করুক। আপনার কিনতে $50 প্রোডাক্ট, ও $100 প্রোডাক্ট কিনুক, যেহেতু ও আমাকে বিশ্বাস করছে, আমার কাছে অর্ডার দিতে এসে আমাকে বিশ্বাস করছে এবং আমার কাছে ও কিনবে। না কিনলে তোমার এই যে অ্যাড টু কার্ট করে নাই, তো এখন ওর সাথে আমি খেলতে পারবো। ও এখন আমার লয়াল কাস্টমার, ওকে আমি এখন ম্যানিপুলেট করবো আমার কাছ থেকে বেশি প্রোডাক্ট কেনার জন্য। তো অ্যাগ্রেসিভ আপসেলিং জিনিসটা যদি আপনারা এখন ব্যবহার করা শিখতে পারেন, তাহলে হচ্ছে আপনাদের সেল বাড়বে না কমবে সেটা বলেন। বুঝতে পারেন নাই? বাড়বে। সেল বাড়বে। এখন কে কে করতে চাচ্ছেন আপনাদের এই ল্যান্ডিং পেজে, এখন অ্যাগ্রেসিভ আপসেলিংটা অ্যাড করতে চাচ্ছেন কে কে? আমি করব। ভাই এটা দুর্দান্ত লেভেলের কাজ করে, দুর্দান্ত। আপনি তো এখানে খারাপ কিছু করবেন না, আপনি সবসময় ইথিক্যাল থাকবেন, শুধুমাত্র একটু চাপটা বেশি প্রয়োগ হয়ে যাচ্ছে এই আর কি। মানে আপনি কেনার, আর আপনি তো কারে মানে কার সাথে করতেছেন বুঝছেন, সে কিন্তু আপনার কাস্টমার, অ্যাড টু কার্ট করছে, আপনার অ্যাডে কনভিন্স হয়েছে, কেনার জন্য ডিসিশন নিছে, টাকা রেডি, অ্যাড টু কার্ট করছে, তার সাথে এই বিহেভটা করতেছেন, সে কিন্তু কেনার অ্যাবিলিটি রাখে। বুঝতে পারছেন? তো আপনি $50 প্রোডাক্টকে তার কাছে $100 বিক্রি করবেন, সেল বাড়বে আপনার। তো আমরা কথা বলতেছিলাম সেল বাড়ানো নিয়ে। তো আমি যে দুইটা টেকনিক বললাম, সেল বাড়বে না এই দুইটা অ্যাপ্লাই করলে? বাড়বে। বাড়বে। 3 নাম্বার টেকনিক, হাই প্রেসার সেলস টেকনিকের 3 নাম্বার টেকনিক হচ্ছে লিমিটেড টাইম অফার এন্ড হিডেন কন্ডিশন। অনেকেই তো লিমিটেড টাইম অফার দেয় কিন্তু হিডেন কন্ডিশন বুঝেন না, এইটা শিখাই দেয় আজকে। অনেকেই বলবে ব্ল্যাক ফ্রাইডে ইজ কামিং, এত ঘন্টার মধ্যে কিনলে পরে হচ্ছে আপনার হচ্ছে প্রোডাক্ট তৈরি হবে। অনেকেই দেখবেন যে ই কমার্স সাইটের উপরে এরকম টাইমার লাগাই দেয়, এই আর মাত্র 1 ঘন্টা আছে অফার। তো দেখছেন তো এরকম করছেন কেউ? কারো ওয়েবসাইটে আছে এরকম যে আর মাত্র 2 ঘন্টা আছে? কারো ল্যান্ডিং পেজে আছে? আছে, আমার আছে। আচ্ছা, তো দেখেন আমরা এখানে কি করতে পারি, অ্যাগ্রেসিভ ভাবে কিভাবে করব। দেখেন, সীমিত সময়ের অফার গুলির গোপন সত্য। আমি তো সীমিত সময়ের অফার আমরা অনেকেই দেই, কিন্তু গোপন সত্য কিন্তু কেউ দেই না। দেখেন কিভাবে বাইরকে আমি মানে জোর করে ওর কাছে পণ্য বিক্রি করবো, ডাবল করবো সেল কামাই। দেখেন এই কৌশলটি এমন একটি প্রস্তাব দেয় যেখানে একটি পণ্য বা পরিষেবা একটি নির্দিষ্ট সময়ের জন্য বিশেষ মূল্য বা বিশেষ শর্তে পাওয়া যায়, তবে সেই অফারের সাথে কিছু গোপন শর্ত থাকে যা সরাসরি জানানো হয় না। সেটা হচ্ছে এরকম, আমি যে আমাদের প্রোডাক্টে 90% ডিসকাউন্ট, আমরা আজকে আইফোন মানে আজকে আমরা স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রা প্রো এটা বিক্রি করব যেখানে 90% ডিসকাউন্ট। আজকে আমরা পাটা বিক্রি করবো শুধুমাত্র আজকে বিকাল 5টা পর্যন্ত 75% ডিসকাউন্ট আমরা মাইকিং করতেছি। আমাদের প্রোডাক্টে আজকে আমাদেরকে অর্ডার দিলে আপনারা পাবেন 95% ডিসকাউন্ট। মানুষ চলে আসবে না? আসবে। কিন্তু আমি যে কি করতেছি আপনি তো জানেন না, আমি তো গোপন একটা সত্য রাখছি, ওইটা থেকে এটা বলি নাই। এখানে আমরা কিন্তু
লিমিটেড টাইম অফার দিতেছি, কিন্তু একটা গোপন কন্ডিশন আছে, ওইটা আমরা কাউরে বলবো না। তো জিনিসটা হবে কি দেখেন, যে আমি মার্কেটিং করতেছি, দুসায় মার্কেটিং, এটা কিন্তু অ্যাডে না, এটা আমি করতেছি ল্যান্ডিং পেজে, প্রচুর মার্কেটিং, এই যে বিশাল ডিসকাউন্ট, এখন প্রোডাক্ট কিনলে 90% ডিসকাউন্ট, 95% ডিসকাউন্ট, 98% ডিসকাউন্ট, 88% ডিসকাউন্ট, এরকম বলে দিলাম। তো উনি তো বলতেছে খাইছে এত ডিসকাউন্ট, এখন কিনা দরকার, এই ডিসকাউন্টটা প্রতিদিন পাবো না, এবং টাইম বলে দিচ্ছি মাত্র আর 4 ঘন্টার মধ্যে যদি কিনেন তাহলে আপনি 98% ডিসকাউন্ট পাবেন, মাত্র যদি 1 ঘন্টার মধ্যে কিনেন আপনি 88% ডিসকাউন্ট পাবেন, মাত্র 4 ঘন্টা। ওই টাকা আলাদ করে কিনবে, কারণ আর 4 ঘন্টা পর তো এই অফার থাকবে না। তো লিমিটেড টাইম অফার দিবেন, মানুষের মধ্যে আর্জেন্সি তৈরি দেবে কেনার জন্য, টাকা আলাদ করে কিনবে। এখন কথা হচ্ছে কি যে আমি কি তাইলে কি সত্যি কি আমি কম দামে বিক্রি করবো, মানে আমি কি সত্যি ওই যে 90% ছাড় দেবো কি আমার আপনার মনে হয়? ভুলেও না, আমি না, আমি তো 90% ছাড় দিব না। বিষয়টা আমি হচ্ছে ওরা ধরে নিয়ে আসলাম, এখন ধরে না ওর কাছে বিক্রি করবো জোর করে, কিভাবে দেখেন বিক্রয় কৌশল। ক্রেতা ওয়েবসাইটে প্রবেশ করে এবং একটি পপ আপ বার্তা দেখতে পায় যখন ল্যান্ডিং পেজে আসবে কেনার জন্য। তো আমি বলতেছি মাত্র 48 ঘন্টার জন্য আমাদের সমস্ত মেকআপ পণ্যে 70% ছাড়। তো উনি তো জানলো 48 ঘন্টার জন্য আমাদের সমস্ত মেকআপ পণ্যে 70% ছাড়, কি মজা, এখন কিনলেই 70% ছাড় পাবো। যে পণ্য কালকে দেখছিলাম হচ্ছে 100 টাকা, আজকে মাত্র 30 টাকা। হ্যালো, কিছু বলছেন? মনে করেন গতকালকে আমি যে প্রোডাক্টের দাম দেখলাম হচ্ছে 100 টাকা, আজকে আমি কিনতে পারতেছি 70% ছাড়ে, মানে হচ্ছে মাত্র 30 টাকায়। কে না কিনবে বলেন তো? আপনাকে যদি বলি যে একটা প্রোডাক্ট আপনার পছন্দের প্রোডাক্ট, যেটা গতকাল দেখলেন 100 টাকা, আজকে হলো 70% ডিসকাউন্ট, মাত্র 30 টাকায় পাবেন, নিবেন না? অবশ্যই। জি জি, কিনবে কিনবে। এখন বিষয়টা হচ্ছে কি আমি এটা বললাম, এখন ক্রেতা তো উত্তেজিত, ক্রেতা তো ও দারুন, ওয়াও, এই 48 ঘন্টার মধ্যে কিনে ফেলবো, এটা কোনো ব্যাপার না। তো ক্রেতা অফারটা থেকে উত্তেজিত হয়ে লিপস্টিক এবং একটা ফাউন্ডেশন কার্ডে যোগ করলো কেনার জন্য, অ্যাড টু কার্ট দিল, চেক আউট পৃষ্ঠায় গেল, চেক আউট পৃষ্ঠায় ছোট্ট একটা নোটিশ, ছোট্ট গোপন শর্ত, এই অফারটি শুধুমাত্র $100 বেশি কেনাকাটার ক্ষেত্রে প্রযোজ্য। আপনি অফারটা পাবেন, তবে আমাদের এখান থেকে মিনিমাম $100 যদি কিনেন তাহলে আপনি হচ্ছে এই 70% ডিসকাউন্ট পাবেন। যখন ক্রেতা যখন চেক আউট করার চেষ্টা করে তিনি দেখেন যে 70% প্রয়োগ করা হয়নি, মানে এখন ডিসকাউন্ট কোড কাজ করতেছে না, কেন আমাকে $100 কোনো প্রোডাক্ট কিনতে হবে, তাইলে আমি 70% এইটা ডিসকাউন্ট পাবো। তো বার্তা, দুঃখিত, আপনি ছাড় পাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে কেনাকাটা করেননি, ছাড় পেতে আপনার মোট অর্ডার $100 বেশি হতে হবে। ক্রেতা অফারটি পেতে আরেকটি পণ্য কার্ডে যোগ করেন এবং তারপরে 70% ছাড় প্রয়োগ হয়। তো একটার সাথে দুইটা বিক্রি করলেন। বায়ারকে কি পারসুয়েট করছেন, বায়ারকে ইনফ্লুয়েন্স করছেন, মোটিভেট করছেন বাড়তি বেশি বেশি কেনার জন্য? আমার কথা কি বুঝতে পারতেছেন না? জি জি, বুঝতে পারতেছি। এটা আসলে মোটিভেটেড না, এটা হচ্ছে কি বলে এক প্রকার জোর কৌশলে জোর করে কেনানো, ম্যানিপুলেশন, ম্যানিপুলেশন। হ্যাঁ, জোর করে আপনাকে দেখে নাও আমি। আমি আগেই বলছি ভাই, এগুলো হচ্ছে আনইথিক্যাল, এগুলো ইথিক্যাল না। আমি ইথিক্যাল গুলো শেখাবো, আমি আগে আনইথিক্যাল গুলো বলতেছি, ইথিক্যাল আমার কাছে অনেক আছে। আমি আগে আনইথিক্যাল কিছু জিনিস শেখাচ্ছি যেগুলোতে আসলে সেল কয়েক গুণ বাড়ানো যায়। আচ্ছা, ক্রেতা অফারটি পেতে আরেকটি পণ্য কার্ডে যোগ করে এবং তারপর 70% ছাড় পায়। এই কৌশলটি ক্রেতাদের সীমিত সময়ের মধ্যে কেনাকাটা করতে প্রলুব্ধ করে, তবে তাদের সম্পূর্ণ সত্যগুলি জানানো হয় না, ফলে তারা চেক আউট করার সময় গোপন সত্যের মুখোমুখি হয় এবং নির্দিষ্ট পরিমাণে কেনাকাটা করতে বাধ্য হয়। তো এটা আমি হলো বাধ্য করতে পারি ক্রেতারে কেনার জন্য। আচ্ছা, 3টা উদাহরণ দেখলাম, 3টাই কিন্তু আমার সেল বাড়ানোর জন্য যথেষ্ট ইম্প্যাক্টফুল। আচ্ছা, তারপরে 4র্থ নম্বর টেকনিক, বেইট অ্যান্ড সুইচ। একটা হলো বেইট অ্যান্ড সুইচ, এইটা এই সুইচ, এইটা একটা মজার ফ্যাক্টর। এটা হচ্ছে কেমন, মনে করেন আমি একটা বিজ্ঞাপন দিব যে আমার এই টিভিটা, এই যে টিভি বিজ্ঞাপন দেখেন, টিভি এইটা অনলি $75, আর এটা হলো এই আইফোন হলো $25 অনলি, আর এই ল্যাপটপ হলো $50 অনলি। তো মানুষ তো মনে করেন ভাই প্রচুর পরিমাণে চলে আসতেছে, মাত্র $75 মানে টিভি, মাত্র $25 আইফোন, $50 ল্যাপটপ। এটা যে আপনার ল্যাপটপ ম্যাপটপ হইতে তা না, আপনার প্রোডাক্ট নিয়ে আপনি করবেন, আপনার 3টা প্রোডাক্ট এরকম দিলেন,
দেওয়ার পর তারপরে যেটা হবে দেখেন, বেইট অ্যান্ড সুইচ কি করবেন, এই কৌশলটি প্রথমে একটি আকর্ষণীয় সাধারণত কম মূল্যের পণ্যের প্রস্তাব দিয়ে ক্রেতাদেরকে আকর্ষণ করে। একেবারে অল্প মূল্যের একটা প্রোডাক্ট দিয়ে আমি আকর্ষণ করবো যে দেখেন এটা মাত্র $25 পাবেন, এবং যখন ক্রেতা সেই পণ্যটি কিনতে আসে তখন বিক্রেতা সেই পণ্যটি আর উপলব্ধ নাই, অ্যাভেলেবেল নাই দাবি করে যে ভাই ওইটা তো স্টক আউট হয়ে গেছে যেটা আপনি কিনতে আসছেন। তো সেটার মান দাবি করে বা সেটির মান নিম্নমানের মনে জানায়, ভাই ওইটা তো অনেক নিম্নমানের ছিল, মানে $25 যেটা পাইতেন ওইটার কোয়ালিটি খুবই বাজে ছিল এবং ওটা স্টক আউট হয়ে গেছে। আর আপনি তো একজন ভালো কাস্টমার, আপনি তো মালের কোয়ালিটি বুঝেন, তো আপনি হচ্ছে এই প্রোডাক্টটা কিনেন ভাই। এরপর বিক্রেতা তাদের একটি বেশি দামি প্রোডাক্ট কেনার জন্য প্রলুব্ধ করে যে ভাই আপনি যেটা কিনতে আসছিলেন ওইটা তো আউট হয়ে গেছে, আর ওইটা তো হচ্ছে বেশি একটা ভালো প্রোডাক্ট ছিল না, আপনি এই প্রোডাক্টটা কিনেন, এইটা খুব ভালো মানের প্রোডাক্ট এবং আপনি তো রুচিশীল মানুষ, আপনি তো প্রোডাক্ট চিনেন, আপনি তো মনে করেন যে ভালো জিনিস কিনতে পছন্দ করেন, তাহলে আপনি এই প্রোডাক্টটা কিনেন। তো ওনারা তো আপনি স্টোরে নিয়ে আসলেন, এখন আপনি কেনাকাটা শুরু করতেছেন। উদাহরণ পরিস্থিতি, একজন ক্রেতা অনলাইনে একটা মোবাইল ফোন কিনতে যাচ্ছে। বিক্রয় কৌশল, ক্রেতা একটি বিজ্ঞাপন দেখতে পান, নতুন স্মার্টফোন মাত্র 5,000 টাকায়, সীমিত সময়ের জন্য বিশেষ অফার। ক্রেতা আকর্ষণীয় মূল্যে মোবাইল ফোনটি কিনতে ওয়েবসাইটে যান এবং পণ্যটি কার্ডে যোগ করতে চান, বার্তা মেসেজ আসতেছে, দুঃখিত এই বিশেষ মূল্যের স্মার্টফোনটি এখন স্টকে নাই, তবে আমাদের কাছে একটি উন্নত মানের নতুন মডেল আছে যার মূল্য 10,000 টাকা। চিন্তা করছেন, 5,000 টাকার কথা কয়ে নিয়ে এলাম, অ্যাড টু কার্ট করলো, বললাম আমার কাছে এখন অ্যাভেলেবেল নাই, এই প্রোডাক্টটা ভালো না, আমাদের কাছে একটা নতুন মডেল আছে খুব ভালো মানের, সেটার মূল্য 10,000 টাকা। ক্রেতা হতাশ হলেও আগ্রহী হয়ে নতুন মডেলটি দেখতে চায়। এই মডেলটা দেখবেন ভাই বেশিরভাগ যারা ফোন কিনতে যাবেন শপিং মলে দেখবেন এই ধরনের কায়দা বাজা করে, মানে আপনি একটা ফিক্স করে যাবেন, ওর আপনারা 40টা দেখাবে, তারপরে বলবে ভাই বেশি দামে, যত বেশি দামে আপনার কাছে বেচা পারে। তো বিক্রেতার প্রস্তাব, এই নতুন মডেলটির বৈশিষ্ট্য অনেক উন্নত, আপনি এটি আরো ভালো পারফরমেন্স পাবেন, এটি মাত্র 10,000 টাকায় পাচ্ছেন যা সাধারণত 15,000 টাকায় বিক্রি হয়। তো এভাবে ক্রেতাকে মূল আকর্ষণীয় অফার থেকে সরিয়ে আরো বেশি দামি পণ্য কিনতে উৎসাহিত করা যায়। এটি একটি প্রতারণামূলক কৌশল যা ক্রেতার জন্য বিভ্রান্তিকর ও হতাশাজনক হতে পারে। বুঝাইতে পারছি 4টা কৌশল? জি, এরকম অনেক সময় এরকম অনেক অফারে আমিও ক্লিক করছি, পরে গিয়ে পাই নাই। তো এমনও হয়েছে যে যেই প্রোডাক্ট যে ছবিটা দিছে ওই ছবিটাই আসলে ওইখানে গিয়ে আর পাওয়া যায় নাই, মানে প্রোডাক্ট শেষ এটা তো বলবো পরে, কিন্তু ছবিই নাই। এটাই তো কথা, আপনারা নিল এখন অন্য প্রোডাক্ট কিনাবে আপনারা দিয়া, বুঝছেন? এবং ওরা এখন কপি রাইটিং করবে, এত সুন্দর করে অন্যান্য প্রোডাক্টে কপি রাইটিং করবে, আপনি ওটা ভুলেই যাবেন, ওইটা অন্যগুলো কিনবেন আপনি। কপি রাইটিং স্কিল এরকম একটা জিনিস, যদি কপি রাইটিং বুঝেন আপনার প্রোডাক্টের এমন ভাবে কপি লিখবেন যে বায়ার আপনার ওইটা কিনতে ছিল না নিম্নমানেরটা ওই ভালো দামেটা কিনে নিয়ে চলে যাবে, কারণ ওই কপি দেখা, ফিচার দেখা, মানে বেনিফিট দেখা। আচ্ছা, এটা তো গেল 4 নাম্বার। 5 নাম্বার টেকনিক, ইমোশনাল ম্যানিপুলেশন। অনেকেই শুনেন ভাই ইমোশনাল মার্কেটিং, ইমোশনাল মার্কেটিং ম্যানিপুলেশন, এটা হয়তো বুঝেন নাই, আমি একটু টাচ দেবো, এটা নিয়ে ডিটেল ক্লাস আছে, আমি একটু টাচ দিচ্ছি। আচ্ছা, আবেগীয় প্রভাব, ইমোশনাল ম্যানিপুলেশন, এই কৌশলে ক্রেতাদের আবেগকে ব্যবহার করে তাদের সিদ্ধান্ত নিতে আমরা পারসুয়েট করি, প্রলুব্ধ করি। এটি সাধারণত অপরাধ বোধ, কোন একটা বায়ারের মনের মধ্যে আমরা ইমোশন ক্রিয়েট করি, অপরাধ বোধ তৈরি করি, অথবা সহানুভূতি তৈরি করি, অথবা ভয় তৈরি করি, ইমোশন এই করে ক্রেতাকে একটি নির্দিষ্ট পণ্য বা পরিষেবা কেনার জন্য প্রভাবিত করি, পারসুয়েট করি, ম্যানিপুলেট করি। উদাহরণ কিভাবে? পরিস্থিতি, একজন ক্রেতা অনলাইনে একটি দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে কিছু কিনতে যাচ্ছেন। তো বিক্রয় কৌশল, আমরা যেটা করব, ক্রেতা, আমরা যারা বিক্রি করি, ক্রেতা একটি ওয়েবসাইটে যান এবং একটি বার্তা দেখতে পান, মেসেজ পান, আপনার কেনাকাটার মাধ্যমে একটি শিশুর জীবন বাঁচান, আমাদের পণ্য কিনুন এবং প্রতিটি বিক্রয়ের একটি অংশ দাতব্য কাজে দান করা হয়। আপনারা সাম্প্রতিক সময় দেখবেন এই ইমোশনাল মার্কেটিং চলে, যে পানি কিনলে পরে 1 টাকা করে হচ্ছে আপনার হচ্ছে কোথায় যায়, ফিলিস্তিনে যায়। তো আপনি মনে করেন যে ওই পানি পানি না, ওই যে মানে মজো না, মজো কিনলে পরে 1 টাকা করে না 1% না 1 অংশ যেন ফিলিস্তিনে দেয়। তো আপনি তো মনে করেন অন্যান্য প্রোডাক্ট বাদ দিয়েছে, মজো কিনতেছেন, আপনার কি করতেছে কোন তো, আপনার হচ্ছে একটা ইমোশনকে পুঁজি করে ওরা ব্যবসা শুরু করছে।
চিন্তা করছেন? কে কথা বলে না, বুঝতে পারেন নাই? জি জি জি, বুঝতে পারছি। এইটা যে শুধুমাত্র এইভাবে হবে তা না, আপনি এই ইমোশনালকে আপনার বিজনেসে আপনি অ্যালাইনমেন্ট করতে পারেন। এটা চিন্তা করতে হবে আপনাকে যে আপনি কিভাবে ইমোশনালকে ব্যবহার করতে পারেন। সবসময় ওই যে ফিলিস্তিন ব্যবহার করতে হবে বিষয়টা তো তা না। আপনি অনেক কিছু ইমোশনালি তাকে কাজ করাতে পারেন, যেটা কিনতে সে বাধ্য হবে। দেখবে কেনাকাটা বাইরে গেছে কয়েক গুণ যদি ইমোশন অ্যাড করে দেন। তো ক্রেতা এই বার্তায় প্রভাবিত হয়ে একটি শীতবস্ত্র কার্ডে যোগ করেন। চেক আউট পৃষ্ঠায় যায়, চেক আউট করতে গেছে, তো এখন মেসেজ, আপনি কি জানেন মাত্র আরো 500 টাকা খরচ করলে একটি পুরো পরিবারের শীতবস্ত্র যোগান দেওয়া সম্ভব হবে। তাদের সাহায্য করতে এখনই আপগ্রেড করুন। দেখেন মানুষকে কিভাবে ম্যানিপুলেট করতেছে, যে আপনি কি জানেন যে আপনি যদি আর 500 টাকা খরচ করে একটা প্রোডাক্ট কিনেন, তাহলে একটা পরিবারের জন্য একটা শীতবস্ত্র আমাদের দেওয়া সম্ভব হবে। আপনি কি সাহায্য করতে আপগ্রেড করবেন না? তো করেন। ক্রেতা তাদের শপিং কার্টে আরো একটি পণ্য যোগ করে এবং আরো বেশি দান করা যায় এবং পরিবারের সাহায্য করা যায়। করতেছে। যদি না কিনে কি করবেন? হয়তো কিনলো না, আপনার এই ম্যানিপুলেট কাজ করলো না, কি করবেন? ইমেল ফলো আপ। ক্রেতা ক্রয় সম্পূর্ণ করার পর একটা ইমেল পাবে। তো ধন্যবাদ, ইমেল দিলেন, ধন্যবাদ আপনার সহানুভূতিশীল ক্রয়ের জন্য কৃতজ্ঞতা। আপনি কি আরেকটি পণ্য কিনতে আগ্রহী হবেন? আপনার প্রতিটি ক্রয় আরো একটি শিশুর জন্য সাহায্য বয়ে আনবে। এই কৌশলটি ক্রেতার সহানুভূতি এবং সহমর্মিতা ব্যবহার করে তাদের আবেগের মাধ্যমে আরো বেশি পণ্য কিনতে প্রলুব্ধ করে। এটি প্রায় ক্রেতাকে অপরাধবোধ, দায়িত্ববোধ ও সহানুভূতির উপর নির্ভর করে প্রভাবিত করে। এরকমের 10টা আবেগ আছে ভাই, এটা এখানে তো শুধুমাত্র সহানুভূতি দেখানো হইলো, এরকম 10টা আবেগকে ট্রিগার করে পণ্য বিক্রি করা যায়। আমি একটা এক্সাম্পল দিলাম, আরো 10টা নিয়ে আমি একদিন কথা বলবো। তো এরকম 10টা আবেগকে ব্যবহার করে আপনি এক একটা আবেগ দিয়ে পণ্যকে মানে প্যাকেজ করতে পারেন। দেখবেন যে সেল বাড়ে গেছে কয়েক গুণ। ভাই শুধুমাত্র অ্যাড দিলে সেল বাড়ে না, ডলার বাড়াইলে সেল বাড়ে না, সেল বাড়ানোর কৌশল জানতে হয়। বুঝতে পারছেন? আচ্ছা, টেকনিক নাম্বার 6 আপনার হচ্ছে অন টাইম অফার। এটা অনেকেই দিয়ে থাকেন, অন টাইম অফার। এটা কেমন? এককালীন অফার। এই কৌশলটি ক্রেতাকে জানায় যে একটি বিশেষ অফার বা ডিসকাউন্ট শুধুমাত্র একবারই থাকবে। মানে আমাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট যদি আপনি কিনেন, প্রথমবার এই ডিসকাউন্টটা শুধু পাবেন, পরবর্তীতে কিনলে আর পাবেন না। এবং যদি তারা এখনই ক্রয় না করেন তাহলে সেই সুযোগটি তারা হারাবেন। এটি ক্রেতার মধ্যে ইমার্জেন্সির অনুভূতি সৃষ্টি করে যাতে তারা দ্রুত সিদ্ধান্ত নেয়। উদাহরণ পরিস্থিতি, একজন ক্রেতা অনলাইনে একটা ফিটনেস ট্র্যাকার কিনতে গেছে। বিক্রয় কৌশল আমরা যেটা করব, ক্রেতা একটি ওয়েবসাইটে যান এবং একটি বার্তা মেসেজ দেখতে পান, এককালীন বিশেষ অফার, আজকের জন্য মাত্র 30% ছাড়ে আমাদের নতুন ফিটনেস ট্র্যাকার কিনুন। ক্রেতা অফারটি থেকে আকর্ষণীয় মনে করে পণ্যটি অ্যাড টু কার্টে দেয়। চেক আউট পৃষ্ঠায় গেলে একটা মেসেজ, আপনি একটি এককালীন অফার পাওয়ার পথে আছেন। এই ডিসকাউন্টটি শুধুমাত্র আজকের জন্য, 30% ছাড়ের সুযোগ হাতছাড়া করবেন না। ক্রেতা দ্রুত চেক আউট করার জন্য পারসুয়েট হয়, যাতে অফারটি মিস না হয়, না হারায় ফেলে। তো সে কিনে ফেললো। ইমেল ফলো আপ, ক্রেতা ক্রয় করা সম্পূর্ণ করার পর একটা ইমেল পান, অভিনন্দন, আপনি আমাদের এককালীন বিশেষ অফারটি পেয়েছেন। আরো এককালীন অফার পেতে আমাদের নিউজ লেটার সাইন আপ করুন এবং সর্বশেষ ডিলগুলোর সাথে থাকুন। মানে এখন হচ্ছে আপনি আরেকটা এককালীন অফার দিবেন, সেটা হলো আরেকটা কাজ যদি সে করে তাহলে আরেকটা এককালীন অফার পাবে। এতে জিনিসটা হচ্ছে কি, আপনার কিন্তু সেল বাড়তেছে, সে মনে করতেছে কি যে সে অফার পাইতেছে, সে আরেকটা মানে নিউজ লেটার সাইন আপ করলে আরেকটা এককালীন অফার পাবে, তখন হয়তো আরেকটা ডিসকাউন্টে কিনতে পারবে। সে এইটা মনে করতেছে, কিন্তু বাস্তবে কিন্তু আপনি আরেকটা প্রোডাক্ট তারপরে গছাই দিতেছেন, সে নিজে বুঝতেও পারতেছে না। বুঝতে পারতেছেন সেল কেমনে করতে হয়? জি জি। আচ্ছা, তো আমরা মোটামুটি হাই প্রেসার সেলস টেকনিকের 6টা পার্ট নিয়ে কথা বললাম। আমি আজকে ক্লাস আর লম্বা করব না, আমি আপনাদেরকে পরবর্তী ক্লাসে কি নিয়ে আলোচনা করবো তার একটা ওভারভিউ দিয়ে দেই। এত গুরুত্বপূর্ণ এলিমেন্ট রয়ে গেছে, এত গুরুত্বপূর্ণ আলোচনা সামনে ক্লাস আমি করব, যেটা বাংলাদেশে কোনো জায়গায় আপনি 10,000-20,000 টাকা কোর্সের টাকা দিয়েও শিখতে পারবেন না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যেটা নিয়ে আমরা সামনে ক্লাসগুলোতে আলোচনা করব। সেল ভাই এটা কঠিন জিনিস, সেল শিখতে হয়। তো পরবর্তী ক্লাসে যেটা থাকবে সেটা হলো পারসুয়েশন। পারসুয়েশন দিয়ে আপনি কিভাবে হচ্ছে বাইরেকে প্রভাবিত করে বিক্রি করতে পারেন, এইটা আপনাকে শেখাবো, পারসুয়েশন কিভাবে করতে হয়। তারপরে শেখাবো হলো হিউম্যান বাইং সাইকোলজি এবং বিহেভিয়ার।
একজন মানুষের বাইং সাইকোলজি কি আছে এবং বিহেভিয়ার, বাইং সাইকোলজির সাথে আচরণ কিভাবে ব্যবহার করে আপনি বিক্রি বাড়াইতে পারেন, এই হিউম্যান বাইং সাইকোলজি এবং বিহেভিয়ার দিয়ে কিভাবে সেল বৃদ্ধি করা যায় সেটা শেখাবো। তারপরে আপনার ডার্ক সাইকোলজি, আপনারা হয়তো ডার্ক ওয়েবের নাম শুনছেন, সাইকোলজির নাম শুনছেন, ডার্ক সাইকোলজি নামে একটা বিষয় আছে, ইউটিউবে সার্চ করেন বা গুগলে ডার্ক সাইকোলজি। ডার্ক সাইকোলজি দিয়ে কিভাবে আপনি হচ্ছে সেল বৃদ্ধি করতে পারেন সেটা আপনাদেরকে শেখাবো। তারপরে যে থাকবে ম্যানিপুলেশন, এতক্ষণ আপনাদেরকে একটা ম্যানিপুলেশন পার্ট দেখাইছিলাম, সরাসরি ম্যানিপুলেট করা যায় কিভাবে আপনার ক্রেতারে, এটা আপনি অ্যাডে কিভাবে করতে পারেন, ল্যান্ডিং পেজে কিভাবে করতে পারেন সেটা শেখাবো, যে ম্যানিপুলেশন করে বায়ারকে দিয়ে জোরপূর্বক কিভাবে আপনাকে অ্যাডে ক্লিক করাইতে হয় এবং সেল করাইতে হয় এটা শেখাবো। তারপরে শেখাবো হচ্ছে কগনিটিভ বায়াস, আপনার আপনার সাইকোলজির একটা বিশাল পার্ট, যেটা দিয়ে মানুষের পাগলের চিকিৎসা করা হয়, যেটা দিয়ে হচ্ছে মানসিক রোগ, বিভিন্ন ধরনের আপনার হচ্ছে অ্যাংজাইটি, ডিপ্রেশনের চিকিৎসা করা হয়, সিবিটি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, এটা দিয়ে যে সাইকোলজিস্টরা হচ্ছে করে রোগ নির্ণয় করে, রোগ নির্মূল করে, ওই সিবিটি ব্যবহার করে আপনার যেটাতে মানুষের পাগলের চিকিৎসা করা যায়, পাগলকে ভালো করা যায়, ওটাতে মানুষের পাগলও বানানো যায়। তো কগনিটিভ বায়াস দিয়ে আপনি কিভাবে আপনার সেল বৃদ্ধি করতে পারেন সেটা শেখাবো। তারপরে থাকবে হচ্ছে মার্কেটিং এর স্টোরি, গল্প দিয়ে একজন মানুষকে কিভাবে আপনি অ্যালাইনমেন্ট করতে পারেন। দেখেন গল্প হচ্ছে এমন একটা জিনিস যেটা ছোটবেলা থেকে শোনা শুরু করছি, মৃত্যু পর্যন্ত আমরা শুনতে পছন্দ করি। আর এই জন্য দেখবেন যে যারা ওয়াজের ময়দানে এই বেশিরভাগ কুরআন হাদিসের তাত্ত্বিক কথা বলে তাদের তেমন জনপ্রিয়তা নাই, কিন্তু যারা অনেক বেশি গল্প বলতে পারে তাদের দেখবেন আকাশচুম্বী জনপ্রিয়তা। আমি এক্সাম্পল দিলাম না, আপনারা অনেকেই চিনেন, যারা প্রচুর গল্প বলে তাদের মার্কেট কত, আর যারা মনে করেন যে আহলে হাদিসের আছে, খুবই একদম এডুকেটেড আলোচনা করে, তাদের কয়জন ফলোয়ার আছে। মানুষ স্টোরি শুনতে পছন্দ করে, এটা কনজিউম করতে পছন্দ করে, এটা গ্রহণ করতে পছন্দ করে, এটা ইন্সপায়ার হয় বেশি। আপনার ব্র্যান্ডের সাথে যদি স্টোরি অ্যাড করতে পারেন, আপনার ব্র্যান্ড মানুষ মনে রাখবে বেশি সময়, সেল বাড়বে, কারণ স্টোরির মাধ্যমে মানুষের মনে গেঁথে দেওয়া যায়। স্টোরি মার্কেটিং কিভাবে করবেন সেটা শেখাবো। তারপরে যায় হচ্ছে ইমোশনাল মার্কেটিং, একটু আগে তো মাত্র কয়েকটা স্টেপ দেখাইছিলাম, ইমোশনাল মার্কেটিং এর মাধ্যমে কিভাবে আপনি হচ্ছে সেল বৃদ্ধি করতে পারেন সেটা থাকবে। তারপরে থাকবে হচ্ছে মার্কেটিং লজিক, এতদিন শুনছেন শুধুমাত্র ইমোশনালি মানুষকে শুধু কনভিন্স করা যায়, লজিক্যালি কি করা যায় না? যারা চালাক চতুর মানুষ, আপনি কি মানুষকে গেলে সারাদিন বোকা বানায় বিক্রি করবেন, তাদের কি লজিক দিয়ে বিক্রি করা যায় না? লজিক্যাল মার্কেটিং শেখাবো, যেটা নিয়ে কেউ কথা বলে না। তারপরে যে হচ্ছে থাকবে যেটা, সেটা হচ্ছে নিউরো সায়েন্স, মার্কেটিং এর নিউরো সায়েন্স কিভাবে ব্যবহার করা যায়, রঙের কালার সাইকোলজি দিয়ে কিভাবে আপনি সেল বৃদ্ধি করতে পারেন, আপনি ফন্ট সাইকোলজি দিয়ে কিভাবে সেল বৃদ্ধি করতে পারেন, এগুলো কেউ জানেন না আপনারা। তো সেই ক্ষেত্রে হচ্ছে নিউরো সায়েন্স দিয়ে আপনি কিভাবে মার্কেটিং করতে পারেন সেটা শেখাবো। তারপরে থাকবে হচ্ছে আপনার হচ্ছে মার্কেটিং এ পাওয়ার ওয়ার্ড দিয়ে আপনি কিভাবে মার্কেটিং করতে পারেন, যেটা নিয়ে কিছুই জানা নাই আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষের, সেটা নিয়ে আপনারা থাকবে। তারপরে থাকবে নেগেটিভ চিন্তা, দেখেন মানুষের মধ্যে নেগেটিভ চিন্তা করে না এরকম মানুষ দুনিয়ায় নাই। মানে আপনি দেখবেন যে মানুষ দিনের মধ্যে কতবার যে নেগেটিভ চিন্তা করে এটা লিমিটের বাইরে। তো আপনি যদি নেগেটিভ চিন্তাকে ট্রিগার করতে পারেন, এটা দিয়ে কিন্তু মার্কেটিং করতে পারেন, এটা দিয়ে সেল করতে পারেন, ওর নেগেটিভ চিন্তারে মাল্টিপ্লাই করে ওর কাছে প্রোডাক্ট সেল করতে পারেন, আপনি প্রোডাক্ট বানাইয়া। তো নেগেটিভ চিন্তাকে দিয়ে কিভাবে মার্কেটিং করবো, মানুষের ভিতরে ঢুকে দেবো কিভাবে, ওর চিন্তায় ওরা কিনতে বাধ্য করবে, এই মার্কেটিং কিভাবে করবো সেটা শেখাবো সেল বৃদ্ধি করার জন্য। তারপরে থাকবে ওভার থিঙ্কিং, আপনি দেখেন মানুষ বর্তমানে ওভার থিঙ্কিং করে না এরকম মানুষই নাই। মনে করেন যে বর্তমানে যত পেশেন্ট আছে সাইকোলজি, যত মনে করেন যে যারা সাইকিয়াট্রিস্ট আছে তাদেরকে যত পেশেন্ট যায়, এগুলোর মধ্যে বেশিরভাগই যায় নেগেটিভ থিঙ্কিং, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং, এগুলো নিয়ে। এই ওভার থিঙ্কিং ব্যবহার করে কিভাবে মার্কেটিং করা যায়, এবং একজন মানুষের ওভার থিঙ্কিং এর ভিতরে নিজের ডুবাই দিয়ে আমার প্রোডাক্ট ওরে বারবার কিভাবে কেনানো যায়, এবং ও দিনভরে শুধু কিনবে, মানে প্রতিদিন কম্পালসিভ ডিসঅর্ডার হয়ে যাবে, মানে প্রতিদিন আমার এই প্রোডাক্ট না কিনলে ওর ভালো লাগবে না, ওর অভ্যাসে পরিণত করে ফেলবো। তো এই রকমের মার্কেটিং কিভাবে করা যায় ওভার থিঙ্কিং সাইকোলজি ব্যবহার করে, সেটাও থাকবে। তো আশা করছি যে আপনাদের এই পুরো জার্নিটা আমি আরো 2-1টা ক্লাসের মাধ্যমে পুরো সেলসটা এমন ভাবে শিখাই দিব। তারপরে আমি শেখাবো হলো কপি রাইটিং, আপনাদের অ্যাড কপি রাইটিং। তাইলে আপনারা যখন অ্যাড দেওয়া শুরু করবেন দেখবেন যে অল্প ডলার দিয়ে সেল কি পরিমাণ বাড়তেছে, আপনি নিজেই আশ্চর্য হয়ে যাবেন যে সেল শেখার আগে কিভাবে সেল করতেন আর সেল শেখার পর কিভাবে সেল বাড়তেছে।
তো আজকের ক্লাস এই পর্যন্তই। 1 ঘন্টা আপনাদের সাথে লেকচার দিলাম। কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে বা কোনো ধরনের মিস ইনফরমেশন দিয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত। আর কোনো ধরনের প্রশ্ন যদি আপনাদের থাকে আমার কাছে এখন আপনারা করতে পারেন। আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি। কার কি প্রশ্ন আছে এখন করতে পারেন। আপাতত প্রশ্ন নাই, নেক্সট ক্লাসের জন্য অপেক্ষায় রইলাম। আমার একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ, করে ফেলেন। ভাই প্রশ্নটা হলো, আমরা কি এই ক্লাসের রেকর্ডটা কি আমাদেরকে দিবেন? আমি গ্রুপে বলছি দিব না, কিন্তু আসলে দিব। গ্রুপে বলছিলাম যে যাতে সবাই আসে, মোটামুটি তাও তো 37-38 জন আসছিল। তো আমরা গ্রুপে দিব, আপনাদের উপকার হবে। আপনারা এটা থেকে ভাই, এটা তো আমি থিওরিক্যাল আলোচনা করলাম, হয়তো নিজেরা ব্যবহার করতে পারবেন কতটুকু এটা নিজের উপর ডিপেন্ড করবে। কারণ আপনি এটা আমি ক্লাস করাইছি, বুঝছেন? এই ক্লাসটা থেকে আগে নিজেকে কনজিউম করতে হবে, এটাকে খাইতে হবে, এটাকে হজম করতে হবে, তারপরে এর থেকে আউটপুট বের করে নিজের অ্যাডে এগুলাকে ইমপ্লিমেন্ট করতে পারলে তবে রেজাল্ট পাবে। ক্লাস করার মধ্যে ভাই কোনো সার্থকতা নাই। এই যে রাত জেগে বললেন, আমি আপনাকে বকবক করলাম, এর মাধ্যমে আপনার বিন্দু পরিমাণ লাভ হবে না যদি আপনি এটাকে হজম করে নিজে এর থেকে কিছু বের করে আপনার অ্যাডে ব্যবহার না করতে পারেন। তো আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই জিনিসগুলো শিখবেন, শেখার পর প্র্যাকটিস করবেন। কোনো জায়গায় হেল্প লাগলে আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো হেল্প করার জন্য। তবে কোনো সার্ভিস চাবেন না, আর কোনো কোর্স করাই না, আমি এই দুইটা বলে রাখছি। তো সেই ক্ষেত্রে আপনারা কোনো হেল্প লাগলে আমার কাছে হেল্প চাইতে পারেন, আর এইগুলো ব্যবহার করে অ্যাড দিতে পারেন, দিয়ে আপনারা দেখতে পারেন যে কি পরিমাণে রেসপন্স পাওয়া যায়। মানে এগুলো ভাই ইন্টারন্যাশনালি ব্যবহার হয়, বাংলাদেশে এগুলো নিয়ে কোনো জায়গায় বলা হয় না, আর এগুলো কেউ করেও না। সবাই ফেসবুকে অ্যাড দেয়, বাই ডিফল্ট একটা অ্যাড, ওইটা দিয়ে আসলে সেল বাড়ে না। একসময় শুধু ডলারের খরচই বাড়ে, আর আপনি হতাশ হন। সেল এক সময় অনেক ছিল, এখন নাই, কারণ আপনার অডিয়েন্স তো এখন ডিসপারেট। আপনার এই অ্যাড দেখতে দেখতে বিরক্ত, তার নিড আপনি বুঝতেছেন না। আপনাদের কয়জনের আপনার বায়ার পার্সোনা আছে? সত্য কথা বলেন তো, আপনি যে বায়ার নিয়ে যে প্রোডাক্ট বিক্রি করতেছেন, এই প্রোডাক্টে বায়ার পার্সোনা আছে কার কার? আপনি যে প্রোডাক্ট বিক্রি করতেছেন যে অডিয়েন্সের কাছে, এই অডিয়েন্স সম্পর্কে আপনি কি জানেন? কতটুকু জানেন? ওর নিড, ড্রিম, ওর এভরিথিং কতটুকু জানেন? বায়ার পার্সোনা তৈরি করছেন? বায়ার পার্সোনা তৈরি করতে না পারলে তো অ্যাড দিয়ে লাভ নাই। আপনি তো তাহলে আন্দাজি অ্যাড চালাচ্ছেন। আমি সবসময় বলি যে ফটোশপের ওই পেন টুল কিভাবে কাজ করে, ইরেজার টুল কিভাবে কাজ করে, এটা একটা বাচ্চারে শেখানো যায়। এটা শিখলে যদি ডিজাইনার হইতে পারতো তাহলে তো কোনো কথাই ছিল না। ডিজাইনার হইতে হলে ক্রিয়েটিভিটি থাকতে হয়, কালার সেন্স থাকতে হয়, মার্কেট সেন্স থাকতে হয়, প্রচুর টাইপোগ্রাফি সেন্স থাকতে হয়, ইন্ডাস্ট্রি সেন্স থাকতে হয়। তারপরে ডিজাইন করতে করতে একজন ডিজাইনার হয়। শুধু টুলের ব্যবহার শিখলেই ডিজাইনার হয় না। ভিডিও এডিটিং এর টুলের ওই প্রিমিয়ার প্রো কোনটাতে কাট করে, কোনটাতে স্প্লিট করে, কোনটাতে কি করে, এগুলো জানলেই কেই ভিডিও এডিটর হয়ে যায় না। তাকে আপনার কালার গ্রেডিং শিখতে হয়, কালার সেন্স থাকতে হয়, ইন্ডাস্ট্রি সেন্স থাকতে হয়, ক্রিয়েটিভিটি থাকতে হয়, তাইলে সে প্রফেশনাল ভিডিও এডিটর হইতে পারে। ওই রকম ফেসবুক আর একটা টুল, ওইটা দিয়ে আপনি টার্গেট অডিয়েন্সের কাছে পাঠাইতে পারবেন আপনার অ্যাড। এখন আপনার সেল বাড়বে কি না বাড়বে এটা আপনার অ্যাড ক্রিয়েটিভের উপর নির্ভর করবে। এখন ওইটা আপনাকে তৈরি করা শিখতে হবে, তাইলে সেল বাড়বে। ওই টুলের ব্যবহার তো একটা বাচ্চাকে দেখাই দিলে একটা ক্লাসে অ্যাড শেখানো পসিবল। ওখানে কি বা আছে? কয়েকটা অ্যাড অবজেক্টিভ আছে, পিক্সেল সেটআপ, কনভারসেশন এপিআই, সার্ভার সাইড ট্র্যাকিং, আর ওই যে আপনার ডাটা লেয়ার, আর কি বা আছে আপনি বলেন? এই অ্যাড শেখাইতে আপনার কয়টা ক্লাস করা প্রয়োজন? এটা তো যে কাউকে শেখানো পসিবল। সেল বাড়াইতে পারবেন। বিশ্বের 1 নম্বর যে মনে করেন যে অ্যাড এক্সপার্ট, সেও আপনার যে ফেসবুকের অ্যাড লাইব্রেরি অ্যাড ম্যানেজার ব্যবহার করে, আপনি কিন্তু সে একই অ্যাড ম্যানেজার ব্যবহার করে, সে অ্যাড দিলে যে পরিমাণ সেল হবে আপনি পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি ওই পুরো স্ট্র্যাটেজি বুঝেন না, টুলের ব্যবহার বুঝেন, স্ট্র্যাটেজি বুঝেন না। স্ট্র্যাটেজি বুঝতে হবে, স্ট্র্যাটেজি বুঝলে তাই হবে। যুদ্ধের জন্য শুধুমাত্র পারমাণবিক বোম থাকলে হয় না, এটা মারার জন্য আপনার ক্যাপাসিটি থাকতে হবে, যুদ্ধের কৌশল লাগবে। আপনার কাছে অস্ত্র শস্ত্র থাকলে হবে না, প্রশিক্ষিত সেনাবাহিনী থাকতে হবে, এবং এটাকে লিড দেওয়ার মতো একজন কি থাকতে হবে, আপনার একজন মনে করেন যে কমান্ডার থাকতে হবে, একজন দলপতি থাকতে হবে। তাইলে আপনার যুদ্ধে জয় হবে। স্ট্র্যাটেজি না থাকলে অস্ত্র গোলা বারুদ দিয়ে যুদ্ধ জয় করা যায় না। তাহলে বড় বড় রাষ্ট্র ছোট ছোট রাষ্ট্রে জয় করে নিয়ে চলে যাইতো।
এটা হয় না। আপনি শুধুমাত্র ফেসবুকে অ্যাড কিভাবে দিতে হয় এটা শিখলেই ফেসবুকে অ্যাড দিয়ে প্রফিট করতে পারবেন না। স্ট্র্যাটেজি জানতে হবে, আপনার বিজনেসের সাথে অ্যালাইনমেন্ট করে কিভাবে অ্যাড দিতে হবে, কোন ইন্ডাস্ট্রিতে কিভাবে অ্যাড দিতে হয়, অ্যাড কবে কেমনে বানাইতে হয়, ক্রিয়েটিভ কিভাবে বানাইতে হয়, কিভাবে ডাইনামিক অ্যাড দিতে হয়, কিভাবে অ্যাড স্কেলিং করতে হয়, এই বিষয়গুলো না জানলে ভাই বিজনেস করে সাস্টেনেবল থাকতে পারবেন না। তো কোনো ধরনের সাপোর্ট লাগলে আমাকে জানেন, তবে পেইড কোনো সাপোর্ট আমি দিচ্ছি না, আপনার ফ্রিতেই নিতে পারবেন। তো কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন, আমি আজকের মতো শেষ করব। আজকের জন্য লিভ নিচ্ছে, ক্লাসটির জন্য ধন্যবাদ ভাইকে, থ্যাংক ইউ। কে কি নিয়ে বিজনেস করছেন তাহলে? সেল কেমন হচ্ছে আপনাদের? মানে আশানুরূপ সেল পাচ্ছেন? কথা বলতে পারেন। আর আমরা একটা কন্টেন্ট নিয়ে যারা ব্র্যান্ড তৈরি করতে চাচ্ছেন, ব্র্যান্ড নিয়ে যারা কনসার্ন যে আমি একটা ব্র্যান্ড তৈরি করব, তো তাদের জন্য আমরা একটা ক্লাস করব। সেটা আমরা এই সেলিং পার্টটা শেষ করে নেই, তারপরে আমরা ব্র্যান্ড নিয়ে কথা বলবো, কন্টেন্ট কিভাবে তৈরি করতে হয়, কালার, আপনার ইন্ডাস্ট্রির জন্য কালার কতটা ইম্পর্টেন্ট, কালার সাইকোলজি, ফন্ট সাইকোলজি, আপনার হচ্ছে এলিমেন্ট কোথায় কোনটা ব্যবহার করবেন, কোন সময় পোস্ট করবেন, কোন প্ল্যাটফর্ম ইউজ করবেন, কিভাবে কন্টেন্ট ক্যালেন্ডার বানাবেন, কিভাবে অর্গানিক রিচ বৃদ্ধি করবেন, পুরো জার্নিটা শেখাবো হচ্ছে অর্গানিক। আপনি মানে কন্টেন্ট মার্কেটিং কিভাবে করে আপনার ব্র্যান্ড ক্রিয়েট করতে হয়, তো ওইটা নিয়ে আমাদের ক্লাস হবে। যুক্ত থাকবেন গ্রুপগুলোতে, আপনারা অনেক উপকৃত হবেন ফ্রিতে, যেটা পেইড কোর্সেও পাবেন না। ফেসবুক অ্যাডভান্স টপিক নিয়ে ক্লাস নিয়েন ভাই। হ্যাঁ নিব, সমস্যা নাই। ওই দিনকে তো অ্যাড স্কেলিং নিয়ে কথা বলছিলাম, আর অনেকগুলো টপিক আছে ফেসবুক অ্যাডের অ্যাডভান্স, যেটা বাংলাদেশে অনেকেই জানে না, ওইগুলো নিয়ে আমরা কথা বলবো, সমস্যা নেই। আসসালামু আলাইকুম ব্রাদার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। রানিং কোন একটা অ্যাড, হ্যাঁ ভালো কিন্তু ধরেন রেজাল্ট হচ্ছিল, ভালো রেজাল্ট হচ্ছিল, প্রোডাক্ট স্টকে ধরেন নাই বা কোনো একটা সমস্যা হচ্ছিল, সেই কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল অ্যাডটি। সেই অ্যাড যদি আমি 24 ঘন্টার পরবর্তীতে বা যে কোনো সময় যদি আমি আবার রান করি, বাট প্রথমে যেই হারে রেজাল্টটা আসতেছিল, পরবর্তীতে বন্ধ করে আবার চালু করার পরে সেই রেজাল্টটা আসে না। 100% আসবে না, কেন জানেন? প্রথম 24 ঘন্টা আমার লার্নিং মোডে চলে যাবে। আপনারা অ্যাডে দেখবেন, খেয়াল করে লেখা থাকে নিচে, মোবাইলে দেখবেন লার্নিং ফেজ। মানে আপনি অ্যাডে যদি বিন্দু পরিমাণ এডিট করেন, পজ করা তো দূরের কথা, বিন্দু পরিমাণ এডিট করলে পরে বা ডলার বাজেট বাড়াইলে আপনার 24 ঘন্টার জন্য লার্নিং মোডে চলে যায়। আবার এই অ্যাডটা ও লার্ন করা শুরু করবে, তো আপনার তো আর আগের মতো সেল আসার কথা না। তখন আপনার তো আবার নতুন করে অ্যাড এখন বুঝবে, তারপরে সেল দিবে। আচ্ছা, তো সেক্ষেত্রে তাহলে ভালো একটা স্ট্র্যাটেজি কি, কোন এক কারণে যদি অ্যাড যদি বন্ধ করা হয়, পরবর্তীতে ওইটাই আবার না রান করে অন্য একটা অ্যাড মানে রান করাটা মনে হয় বেটার সবচেয়ে, নাকি? এক্ষেত্রে হচ্ছে কি, আপনি অ্যাড বন্ধ কেন করবেন? আপনি হচ্ছে অ্যাড চালাই যেতে পারেন, বাজেট কমায় আনতে পারেন, বাজেট কমায় এনে আপনি রান রাখেন। আর বিজনেস যখন করবেন সিরিয়াসলি তো করবেন, আপনার তো মাসিক বাজেট থাকা উচিত, আন্দাজে তো আমার করা উচিত না যে আমি 2-3 অ্যাড রান করব, তারপরে যে হচ্ছে আমার স্টক ফুরাই যাবে বা ডলার ফুরাই যাবে, আমি আবার বন্ধ করবো, আবার আমি কয়েকদিন পরে অ্যাড চালাবো। এরকম করে তো ভাই বিজনেস স্কেল করতে পারবেন না। বিজনেস স্কেল করতে হলে মাসিক একটা বাজেট লাগবে এবং প্রতিদিনের একটা বাজেট লাগবে, এবং ওইটা নিয়ে আপনাকে একটা প্ল্যান করে তারপরে অ্যাড রান করতে হবে। কারণ আপনি জানেন যে আপনি নতুন অ্যাড দিলে কিন্তু ডলার বেশি কাটে, সেল কম হয়। আপনার অ্যাড যত পুরাতন হবে অ্যাড অ্যাকাউন্ট, তত সেল বাড়বে। কারণ যত অ্যাড আপনার বুঝতে পারে, মানে গুগল ফেসবুকের অ্যালগোরিদম যত বুঝবে আপনার ইসের প্রোডাক্ট সম্পর্কে, আপনার অডিয়েন্স সম্পর্কে, তত সেল বাড়বে। তো আপনি যদি বারে বারে অ্যাড নতুন অ্যাড দিতে যান, প্রত্যেকবার লার্নিং ফেজে ডলার শুধু শুধু নষ্ট হবে, আর এডিট করলেও ডলার নষ্ট হবে। আপনাকে অ্যাড রান করতে হবে টানা, এবং এটা স্কেল করতে হবে ডে বাই ডে। আমি গত ক্লাসে স্কেলিং নিয়ে কথা বলছি, মিস করলে ভিডিওটা দেখে নেবেন। আচ্ছা ব্রাদার, আরেকটা বিষয়, মনে করেন একই এড, হ্যাঁ ভালো একটা রেজাল্ট মোটামুটি আসতেছে, আপনার আপনার ধরেন আজকে কালকে মানে আসল রেজাল্ট ঠিক আছে, বাট হুট করে 3 দিনের দিন ঠিক আছে রেজাল্টটা কমে গেল আবার। মানে প্রথম 2-3 দিন ভালো চলতেছিল, মানে আপনার এরপরে রেজাল্ট আর আসে না। মানে আমরা দেখি কি, আপনার ধরেন সব ফেসবুকে দেখি যে আপনার অনেকে একই এড 1 মাস 2 মাস 3 মাস আপনার রানিং আছে,
ভাই ওইভাবে But স্কেলিং করতে হয় ভাই, স্কেলিং করতে হয়। স্কেলিং না করলে তো এরকম হবেই। আপনি আমাদের অ্যাড স্কেলিং এর ভিডিও, মানে আমি বললাম না বাংলাদেশে তো মনে করেন ফেসবুক অ্যাড যদি ফেসবুক অ্যাড কোর্স করেন, আমি বদনাম করতেছি না কারো, বাংলাদেশে যে ফেসবুক অ্যাড কোর্স গুলো আছে এগুলোতে আপনার অ্যাডভান্স মতো শেখানো হয় না। ওই আপনার হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ গুলা, যে সেলস ক্যাম্পেইন কিভাবে দিতে হবে, ওই আপনার মেসেজ ক্যাম্পেইন কিভাবে দিতে হবে, তারপরে মনে করেন যে লিড ক্যাম্পেইন কিভাবে দিতে হবে, একটা পিক্সেল কিভাবে সেটআপ করতে হবে, বা কনভার্সন এপিআই সেটআপ করতে, এগুলো হচ্ছে মানে অ্যাডভান্স বাংলাদেশে করছে। কিন্তু আপনি ডাইনামিক অ্যাড দিতে পারেন, যেটা ফেসবুক আপনাকে মানে অডিয়েন্স ধরে ধরে আপনাকে সেল এনে দিবে ডাইনামিক অ্যাডে। এইটা কিন্তু আপনি হয়তো জানেনই না। অ্যাড স্কেলিং, এই যে আপনি হয়তো প্রতিদিন নতুন নতুন অ্যাড দিচ্ছেন, বন্ধ করতেছেন, সেল হচ্ছেন, আবার আর একটা অ্যাড দিচ্ছেন, আপনি অ্যাড স্কেলিং করতে পারছেন না। অ্যাড স্কেলিং করলে 2 মাস পর যদি একটা অ্যাড রান করে রাখতে পারেন, আজকের অ্যাডে যে $1 যদি সেল, মানে $5 যদি একটা সেল হয়, 2 মাস পর ওই অ্যাডে মনে করেন যে মাত্র 50 সেন্টে হবে, মানে সেল হবে, যদি আপনি ওই অ্যাড স্কেলিং করে পর্যন্ত নিয়ে যেতে পারেন। কিন্তু আপনি তো জানেন স্কেলিং কিভাবে করবেন। স্কেলিং করলে একবার বাড়বে সেল, একবার কমবে সেল, এবং এটা আপনি স্কেলিং করে করে নিয়ে যেতে পারবেন সামনে, একই আর বন্ধ করবেন না। আচ্ছা, বিষয়টা বুঝতে পারছি ভাইয়া। এখন ভাইজান মনে করেন আপনার যে সেই ভিডিওটা কি আছে আপনার গ্রুপে, কি আছে ভিডিওটা? গ্রুপে না, এটা আপলোড করি নাই, ওটা আমি দিয়ে দেব, সমস্যা নাই। আচ্ছা, প্লিজ কাইন্ডলি একটু একটু ইয়ে করবেন, এটা দিয়ে দিবেন গ্রুপে। ওকে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? ভিডিও গুলো কোথায় পাবো? আমরা কোনো ভিডিও ইউটিউবে দেই না, গুগল ড্রাইভে আপলোড করে গ্রুপে দিয়ে দেই। তো কারো কোনো সম্পর্কে হেল্প লাগবে, হাবিব ভাই বলছে আমরা রেকর্ড দিব, জাকির ভাই স্কেলিং ভিডিওটা কোথায় পাবো, এটা গ্রুপে পাবেন, ভিডিও কোথায় পাবো এটা গ্রুপে পাবেন, সমস্যা নাই। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটা কোশ্চেন করি, যদি এটা ইথিক্যাল কোশ্চেন না, আনইথিক্যাল কোশ্চেন। সেটা হচ্ছে যে আপনার এই শীটটা বা ফাইলটা কি আমাদেরকে প্রোভাইড করা পসিবল? এখন পসিবল না, আমি ক্লাসটা শেষ করব, তারপরে আপনাদেরকে এটা বিনামূল্যে দিয়ে দেবো। চাইলে আমি এটাকে একটা পিডিএফ বানিয়ে বিক্রি করতে পারতাম, যে বাংলাদেশে এরকম মনে করেন সেলস এর কোনো পিডিএফ নাই, আমি চাইলে এটাকে মনে করেন সুন্দর করে ডিজাইন করে তারপরে পিডিএফ বানায় বিক্রি করতে পারতাম। আমি বিক্রি করার মেন্টালিটি নেই, আমার অন্য কাজ আছে। আমি আপনাদেরকে এই কোর্সটা মানে আর একটা ক্লাস বা 2টা ক্লাস এটা শেষ করতে পারলে পরে আমি পুরো এটা দিয়ে দিব, এবং আপনাদেরকে আমি একটা অ্যাকশন প্ল্যান বানাই দিব, যে আপনার বিজনেসের জন্য এগুলো ব্যবহার কিভাবে করতে পারেন। এগুলো তো এখন আপনি হয়তো নিজে শুনলেন, ভালো লাগছে আপনাদের কাছে, আমি জানি অনেকের কাছে ভালো লাগছে, কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন না, কারণ এগুলো আপনি এক্সিকিউট করার মতো ওইটাই সমস্যা ভাইয়া। বিষয়টা হচ্ছে যে আপনি যেগুলো বলছেন শুনতে খুব ভালো লাগতেছে, বাট কাজে যখন বসবো করতে গেলে ভাই এটার পরের জন্য কি করতে হবে, এটা মাথা চুলকাইতে তো কাজ শেষ হয়ে যাবে। এই জন্য একটা প্রপার গাইডলাইন কিছু থাকে, তাইলে মনে করেন যে ইমপ্লিমেন্ট করতে পারবো। সেটাই, এটা একটা ইস্যু আর কি। আগে আর শেষ করব, আরেকটা তারপরে হচ্ছে সবার মনের কথা, যদিও এটা আপনি প্রথম থেকে বলতেছেন যে হচ্ছে আপনি কোর্স করাবেন না বা কোনো কিছু, বাট নেক্সটে আগামী 6 মাস 1 বছর পরে এমন কি কোনো আমরা সুযোগ পাইতে পারি, এমন কি কোনো ইচ্ছা আছে? এটা যদি একটু ভাই, ব্যক্ত আমি করেন। আসলে এই ফিল্ডের মানুষ না, বুঝছেন, আমি বাংলাদেশে কাজ করি না। মনে করি আমরা হলো এসইও নিয়ে ট্রেনিং দেই আর গুগল এড নিয়ে, আমাদের মাইন্ডসেট আইটি ইনস্টিটিউট, এটা হলো ফ্রিল্যান্সিং ট্রেনিং ইনস্টিটিউট, বুঝছেন। তো আমি হলো এখানকার মেন্টর এবং ফাউন্ডার, আমি ট্রেনিং দেই গুগল এডে আর হলো এসইও তে। এসইও হচ্ছে আমার মেন কোর স্কিল, এটা নিয়ে আমি হচ্ছে ইন্টারন্যাশনালি কাজ করি, বুঝছেন। তো আমাদের টিম মেম্বার যেখানে যুক্ত আছে ওনারা কাজ করেন, আমাদের ওই যে হিরণ ভাই হচ্ছে এজেন্সি আছে, আমার এজেন্সি আছে, তো আমরা হচ্ছে ইন্টারন্যাশনালি কাজ করি। আর আমরা দেখতেছি বাংলাদেশে আসলে অনেক মিসকনসেপশন আছে, যেগুলা মানে উদ্যোক্তারা জানে না এখনো পর্যন্ত, মানে এখন ওই টেকনোলজি গুলো ব্যবহার করতেছে না। যার কারণে আমরা আমাদের নলেজ গুলো আপনাদেরকে ফ্রিতে শেয়ার করছি। কারণ কি চিন্তা করেন, আপওয়ার্কে আমাদেরকে যে এক কপি লেখার জন্য $100 দিবে, আপনি এখন 2 লাইন লেখার জন্য $100 জীবনে দিতে পারবেন না, আপনার কাছে তো চাই লাভ নাই। আমরা হচ্ছে নলেজটা আপনাদেরকে ফ্রিতে দিচ্ছি, আপনারা যদি ব্যবহার করতে পারেন উপকৃত হবেন, আপনাদের কাছে টাকা পয়সা চাচ্ছি না, এই হচ্ছে বিষয়। না, আমি আপনার মানে মেন্টালিটি বুঝতে পারছি, বাট বিষয়টা হচ্ছে বাঙালিদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ইমপ্লিমেন্ট করতে পারে না। এখন হয় আপনারা যেটা চালু করছেন এটা আপনাদের মনে করেন সপ্তাহে হইলেও একটা লাইভ ক্লাস করাইতে হবে, নাইলে হচ্ছে এই যে কোর্স মানে হচ্ছে পার্সোনাল সাপোর্ট আর কি, মানে একটা জার্নির ভিতর দিয়ে যাওয়া, মানে প্র্যাকটিসের ভিতরে থাকা। এই জিনিসটা বাঙালিদের মাধ্যমে হয় না, বুঝছেন ভাই। কোর্স করে বাংলাদেশের উপকার হলো সত্য কথা, বুঝছেন। আমি নিজে অনেক জায়গায় কোর্স করছি, আপনিও হয়তো করে থাকবেন, বা এখানে আমার সাথে অনেক এগ্রি করবেন যে কোর্স, আমি মনে করি ব্যক্তিগতভাবে মাইন্ড করেন না, কোর্স একটা স্ক্যাম। মানে এখনকার মনে করেন যে বেশিরভাগ কোর্সে গেলে আসলে তেমন কিছু পাওয়া যায় না, ওই ইউটিউবে যেগুলো ঘুরে ফিরে পাওয়া যায় ওইগুলো এই কোর্সে ঘুরে ফিরিয়ে দেখানো হচ্ছে। তো হুড়েই টাকা পয়সা 10,000 5,000 8,000 10,000 টাকা নষ্ট হচ্ছে, দেখা যাবে যে আমি আলটিমেটলি ওই সাপোর্টটাও পাচ্ছি না,
আর আলটিমেটলি আমি যে পারপাস নিয়ে গেছি ওইটা আমার ফিল আপ হচ্ছে না। তো আলটিমেটলি কোর্স করে যে ভালো লাভ হয় আমার মনে হয় না। আমি নিজে অনেক কোর্স করে দেখছি, মানে ওই না না আপনার কথা ঠিক আছে ভাইয়া, আপনার কথা ঠিক আছে, মানে বলতে চাচ্ছি যে আপনারা যে হেল্পিং জিনিসটা করতেছেন, মনে করেন যে এখন তো মনে করেন যে অ্যাজ এ পাইলট প্রজেক্ট হিসেবে 2 দিন 3 দিন পর পর বা প্রত্যেকদিন ক্লাস করাচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ বা মনে করেন এখান থেকে 3 মাস পরে বা 6 মাস পরে হয়তো আপনি ক্লাস করালেন না, তখন দেখা যাবে এই গ্রুপে যারা আছে অধিকাংশই হচ্ছে ডিমোটিভেটেড হয়ে যাবে। না, আমি গ্রুপে আরো নতুন নতুন অডিয়েন্স তৈরি করতেছি, আনতেছি, বুঝছেন? এটা আমরা কন্টিনিউ করবো, আমরা আরো বেশি মানুষের কাছে নলেজ গুলো শেয়ার করবো, বুঝছেন? আমাদের কাছে আরো অনেক ডিপ লার্নিং আছে, আমরা তো কেবল শুরু করছি আপনাদের দিয়ে, এখন এই ডিপ লার্নিং গুলো দিলে নিতে পারবেন না। তো আমাদের কাছে আরো অনেক ডিপ লার্নিং আছে যেগুলো ফেসবুক অ্যাড বা আপনার বিজনেসের জন্য বাংলাদেশে ফেসবুকের অল্টারনেটিভ কি করতে পারেন, আরো কোন কোন চ্যানেল দিয়ে আপনি অমনি চ্যানেল স্ট্র্যাটেজিতে কিভাবে বিজনেস করতে পারেন। এবং আজকে কথা ছিল হোয়াটসঅ্যাপ মার্কেটিং নিয়ে কথা বলার, যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি ফেসবুকের অল্টারনেটিভ মানে ফ্রিতে কিভাবে মার্কেটিং করতে পারেন। এটা কিন্তু খুব ইফেক্টিভ, মানে ফেসবুক অ্যাড না দিয়ে আপনি শুধুমাত্র ফেসবুক শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ব্যবহার করে কিন্তু অনেক সেল জেনারেট করা পসিবল। তো ওইটাও কিন্তু করতে পারেন। তো সেই ক্ষেত্রে মনে করেন ওইটা কিভাবে করবেন, আমাদের অনেক অ্যাডভান্স মেথড আছে যেগুলো আমরা সামনে আপনাদের সাথে ফ্রিতে রিভিউ করব। শুধু যুক্ত থাকেন আর অ্যাপ্লাই করেন, আর কোনো ফিডব্যাক দিয়েন যে ভাই কেমন লাগছে, আমি আগে শুনি। না না অবশ্যই ভাই, ফিডব্যাক তো অবশ্যই দিব, এইগুলো মনে করেন ইমপ্লিমেন্ট করতে তো অবশ্যই চাই, কারণ একটা মানুষ কেউ চায় না যে তার সেল ডাউন হোক। সেটাই। ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ, আশা করি আপনাদের এই জার্নি আপনারা চালায় যান, আর আমরা যারা হচ্ছে এই নতুন এই জার্নিতে আছি সবসময় উপকৃত হই। আশা করছি আমাদের কাছ থেকে বেটার একটা সাপোর্ট এবং বেটার একটা লার্নিং পাবেন, এতটুকু কমিটমেন্ট দিতে পারি যে বেটার একটা লার্নিং পাবেন এবং বেটার একটা সাপোর্ট পাবেন, আর কিছু পাবেন না, এই দুইটাই শুধু পাবেন। যে ভাই এমন এই দুটো হইলেই চলে ভাই, আর কিছু লাগবে না ভাই। আচ্ছা, তো বাকিরা যদি কেউ কথা বলেন বলতে পারেন, নাহলে আমরা লিখ দিচ্ছি। আচ্ছা ভাইয়া, আমি একটা কোশ্চেন করতে চাই। হ্যাঁ ধরেন আমি একটা প্রোডাক্ট টেস্ট করবো আর কি, ধরেন টেস্ট বলতে এটা আমি এখনো শুরু করি নাই, কিন্তু এটা মার্কেট ডিমান্ড আছে কিনা এটা ট্রাই করব। আসলে এখানে জার্নিটা কিরকম হবে, আসলে আমি যদি ক্লিয়ার করি, আমার প্রোডাক্ট হচ্ছে একটা সিলিন্ডার মুভিং ট্রলি, মানে যেটা সিলিন্ডার মুভ করার ট্রলি। ওটা মেইনলি ফাংশন করে আপনার যাতে ঘরের দাগ না হয় সিলিন্ডার থেকে, যে জং ধরে ওই টাইপের, আর হচ্ছে এটা সরানো যায় না, ওই জন্য ঝাড়ও দেওয়া যায় না। প্লাস কিচেনটা একটু স্মার্ট দেখানোর জন্য এই প্রোডাক্টটা, তো ওটা আমি টেস্ট করতে যাচ্ছি আর কি। 15টা আনছি, এখন প্ল্যানিংটা কিভাবে করব, যে একটু যদি আইডিয়া দিতেন আর কি। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে কি যে বিজনেস আপনি যে প্রোডাক্টটা নিয়ে আসলেন মার্কেট রিসার্চ করছিলেন? হ্যাঁ, মার্কেট রিসার্চ, ওটা আমার কম্পিটিটর আছে 2জন, তো দেখতেছি ওদের অনেক ডিমান্ড ওইখানে আছে, মানে 2জনের কমেন্ট বক্স চেক করলাম, দেখলাম যে না মোটামুটি মানুষজন প্রাইস জিজ্ঞেস করতেছে, আর হচ্ছে এটার ইন্টারেস্টটা দেখলাম আর কি। ওই দিক থেকে চিন্তা করলাম যে না এটা একটু টেস্ট করে দেখি এই জিনিসটা। কিসের জন্য জানেন? নিজে মানে বিজনেসের ভিতরকার কিছুই জানি না, কম্পিটিটর কি করতেছে ওইটা আমি দেখতেছি, আর কম্পিটিটরে তো নলেজ আছে, ও কোথা থেকে বিজনেস রিসার্চ করছে, কোথা থেকে মাল সোর্স করে, কোথায় বিক্রি করে, ওর টার্গেট অডিয়েন্স কারা, কিভাবে কমিউনিকেট করে, আমি কিছুই জানি না। আমি বিজনেস শুরু করলাম ওটা দেখে, ওর সিক্রেট তো আমার জানা নাই। আলটিমেটলি আপনি দেখবেন যে ভাই কয়েকদিন পর আপনার কোনো সেল নাই, আপনি পুরাই হতাশ। আপনারা ডিমোটিভেট করতেছে না, কিন্তু বাস্তব কথা হচ্ছে যে মানে বিজনেস রিসার্চটা খুব ইম্পর্টেন্ট। এটা না করে প্রোডাক্ট কিনে কম্পিটিটরের প্রোডাক্ট দেখে নিজের প্রোডাক্ট কিনলে যে আমার মতো ধরা খাবেন। আসলে না, এখানে আমি ক্লিয়ার করতে চাই হচ্ছে, আমি ধরেন আমি অনলাইন বিজনেস ফার্স্ট শুরু করব, তো এখন আসলে ফাইনাল প্রোডাক্ট খুঁজতে খুঁজতে শুরুই করা হচ্ছে না। মেইন কথা মানে অনেক দিন ধরে শুরু করব, কিন্তু শুরু না করতে সমস্যাটা হচ্ছে, আসলে চিন্তা করছি কি ধরা খাইলেও মনে হয় কিছু শিখতে পারবো মনে হয়। ধরেন আমি যদি নিজে সবকিছু আস্তে আস্তে করি, প্রোডাক্টটা নিয়ে প্রথম বিজনেস হয়, লার্নিং ফেজে থাকেন, তাহলে আপনি আগে খুঁজে বের করেন আপনার বায়ার পার্সোনা। আমি যেটা বলবো সেটা হলো আপনি যারা এটা যারা ক্রেতা, এই ক্রেতা বায়ার পার্সোনা খুঁজে বের করেন যে এদের নিড আসলে এদের পেইন পয়েন্ট কি, এদের আশা কি, এদের আকাঙ্ক্ষা কি, এদের চাই কি, এদের ব্যারিয়ার কি, এদের প্যাশন কি, এই পুরো জিনিসটা আপনার বায়ারের মানে যারা এগুলো কিনবে তাদের এগুলো খুঁজে বের করেন। তারপরে একটা ক্রিয়েটিভ অ্যাড কপি তৈরি করেন, একটা অ্যাড ক্রিয়েটিভ তৈরি করেন, আর আপনার অডিয়েন্সটাকে তৈরি করেন, অডিয়েন্স হবে কারা। তারপরে আপনি $5 অ্যাড চালাইয়া আপনি এটাকে টেস্ট করেন যে এটা কেমন পারফর্ম করতেছে। আচ্ছা, $5 কয়দিন যাবে ভাইয়া?
$5 আপনি হচ্ছে প্রতিদিন হচ্ছে ধরেন $3 করে যদি চালান, 5 দিন চালালে $15 আপনি একটা 5 দিনে একটা মেজারমেন্ট করতে পারবেন। আদৌ যদি আপনার এক ক্রিয়েটিভ, এক কপি আর ওই টার্গেটিং বায়ার পার্সন এগুলো ঠিক থাকে, যদি এটা রিসার্চ করতে পারেন, তারপরে আপনি এটা মেজারমেন্ট করতে পারবেন যে আদৌ এটা সেল হচ্ছে কিনা। নাহলে এবার দেখবেন আপনার কম্পিটিটরে কমেন্ট করে, আপনার এবার কেউই কমেন্ট করবে না যদি টার্গেট অডিয়েন্সের কাছে। আসলে এই জায়গায় আমি একমত। হ্যাঁ, আমি কন্টেন্ট রেডি করছি, তবে আমি ওই যে আর কি আমি অ্যাড অ্যাকাউন্টে একটু আটকে গেছি আমার, কারণ অ্যাড অ্যাকাউন্ট নয়, ভার্চুয়াল কার্ড টাইপের কিছুই নাই। আগে ছিল PYYPL কার্ড দিয়ে যদি কারো অ্যাডের সাপোর্ট লাগে, অ্যাড সাপোর্ট মানে ওই যে কার্ড নাই, আমার পাসপোর্ট নাই দেখে আমি ইন্টারন্যাশনাল কার্ড বানাইতে পারতেছি না, অন্যের অ্যাড দেওয়াইতেছি, এজেন্সি রেটে দেওয়াইতেছি, এরকম প্রবলেম থাকলে আমার সাথে যোগাযোগ করেন, কার্ডের ব্যবস্থা করে দেওয়া যাবে। ভার্চুয়াল কার্ড না, ব্যাংকের কার্ড দিয়ে আপনি একদম নিজের মতো করে অ্যাড দিতে পারবেন, 100% সিকিউর। তো এটার জন্য আসলে আমি এটার জন্য আটকে গেছিলাম। আমার আগে ভার্চুয়াল কার্ড ইউজ করতাম, ওইগুলা স্ক্যাম, মানে অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়, মাঝে সাথে অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড। অ্যাড অ্যাকাউন্ট অলরেডি একটা চলে গেছে এখন। এই যে এই বয়ে চিন্তা করছিলাম অথরাইজ গুলা নিব, আবার এগুলো $50 নিচে নেয়ও না। তো ওইদিকে একটু ঝামেলা, মানে সব, কারণ প্রথম দিকে টাকা হয়তো থাকেও না, যা থাকে সোর্সিং আর হচ্ছে অ্যাড কস্টে চলে যায়, বা প্রোডাক্টের হাবিজাবি করতে করতে। না, আমি এটা শিওর যে মেইন হচ্ছে আপনার কাস্টমার অ্যাভাটার যেটা, ওটা ক্লিয়ার করতেই হবে, কারা কিনবে কারা কিনবে না। তারপর হচ্ছে আমার ওদের আগ্রহ, আপনি যা বললেন আর কি টু জি, ওরা ওইগুলা হচ্ছে মেইন, প্যাশন, ইন্টারেস্ট, বিহেভিয়ার। ট্রেনিং নিতে হয় ভাই, বিজনেস ট্রেনিং ছাড়া বিজনেস শুরু করলে ধরা খাবেন 100%। এই জন্য বিজনেস ট্রেনিং নিবেন, বিজনেসের একদম একদম জিরো থেকে স্কেল করা পর্যন্ত মেন্টর লাগবে ভাই। মেন্টর ছাড়া জীবনে কিচ্ছু করতে পারবেন না। আমি আপনাদের মেন্টরশিপ নিতে বলতেছি না, কিন্তু বিষয়টা হচ্ছে কি যে মেন্টর ছাড়া দুনিয়ায় কেউ কিছু করতে পারে নাই। এটা একমত, এটা আমি একমত আপনার সাথে। মেন্টর আপনার লাগবেই ভাই, আপনি যেই কাজে যান। আপনি একজন ইঞ্জিনিয়ার হবেন, আপনার মেন্টর লাগবে, শিক্ষক লাগবে, শুধু করতে পারবেন না। আপনি মনে করেন যে আর্কিটেকচার হবেন, মেন্টর লাগবে। আপনি ফুটবলার হবেন, মেন্টর লাগবে। আপনি ক্রিকেটার হবেন, মেন্টর লাগবে। আপনি এমন কোন ফিল্ড নাই যেখানে মেন্টর লাগে না। আর শুধু আপনি দুর্বল দেখে মেন্টর লাগে তা না, আপনি সবল হলে লাগবে। সাকিব আল হাসানের মেন্টর নাই, আপনার রোনালদোর মেন্টর নাই, আপনার মেসির মেন্টর নাই, আর্জেন্টিনার পুরো টিমের মেন্টর নাই, কোচ নাই, সবার আছে। আপনি উইক হন আর আপনি সবল হন, আপনার মেন্টর লাগবেই। কারণ মেন্টর আপনাকে দিক নির্দেশনা দিবে, আপনি ফলো করবেন, নাহলে আপনি নিজের সিদ্ধান্ত নিয়ে করবেন, আটকে যাবেন, হতাশ হবেন, সেই লেভেলের ওই যে মানে দুশ্চিন্তার মহাগহ্বরে চলে যাবেন, ডিপ্রেশনের ভিতরে চলে যাবেন। মেন্টর আপনার ওখানে হাত ধরে তুলে বের করে নিয়ে আসবে। তো ঠিক আছে ভাই, অনেক আলোচনা হয়েছে, আশা করছি আপনারা মোটিভেট হচ্ছেন এবং বিজনেসে সাকসেস করবেন, এবং আপনারা যদি এখান থেকে বিন্দু পরিমাণ উপকৃত হন, এটাই আমার জন্য প্রাপ্তি। তো আশা করছি আপনারা উপকৃত হবেন, আর ক্লাস লিঙ্ক গুলো দিলে জয়েন করেন, আপনারা আশা করি উপকৃত হবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ক্লাস কবে হবে হয়তো আমি ফ্রি টাইম যখন পাবো, যেহেতু আমরা ক্লাস নেই ফ্রিল্যান্সিং এ, তো আমরা যখন ফ্রি টাইম পাবো তখন হচ্ছে আপনাদের সাথে আমরা গ্রুপে বলে দিব। লিভ নিয়েন না, আশা করি আপনার উপকারী হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যুক্ত থাকলে আপনারা লাভবান হবেন। তো ভালো থাকবেন। ভাই কিছু কথা বলবেন কিনা, বা মাসুম ভাই বললে কথা বলতে পারেন, নাহলে আমি লিভ নিচ্ছি। না ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিতে হয়, কারণ অলরেডি আমি একটা কোর্সে ছিলাম, কোর্স করতেছি রানিং। সো ওইখানে এভাবে জিনিসগুলো খোলাসা করে না, আসলে অনেকগুলা হাইড থাকে, মানে ওদের কোর্সের যে টপিক গুলা থাকে এগুলো আসলে হিডেন, মানে সারফেস বলতে উপরের দিকগুলো যেগুলো বলছেন এগুলো হচ্ছে অ্যাডভান্স টপিক। আসলে অনেককে আমি শুনি নাই, দেখিও নাই, জাস্ট ইমেজিন। অসাধারণ লাগছে আর কি, সামনে আরো কি আছে জানি না। অ্যাডভান্স টপিক আছে যেগুলো আপনার মাথার উপর দিয়ে যাবে, যেমন এগুলো আপনারা শুনেন না জীবনে, এগুলো জানতে পারবেন, বিজনেসে সাকসেস করতে পারবেন। হ্যাঁ, বুঝতে পারতেছি কেন জানেন, ওই যে আমরা ট্র্যাপে পড়তেছি রেগুলার, যে জিনিসগুলোতে আমরা দেখতেছি, এই যে আপনি অফার ক্রিয়েশন থেকে শুরু করে যে সাইকোলজিক্যাল, তারপর হচ্ছে যে আমাদের বিহেভিয়ার কিভাবে কন্ট্রোল, এই টার্মগুলো তো আমরা নিজেরাই ভুক্তভোগী। অনেক সময় ফেসবুকে যায় যে এইভাবে তো আমাদেরকে ট্র্যাপে ফেলে দিচ্ছে। তো এগুলো যে আসলে মার্কেটিং এর যে টার্ম, এটা বুঝতে পারতেছি আর কি এখন আপনার থেকে দেখি। আচ্ছা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।